আসসালামু আলাইকুম। শব্দহীন ভালোবাসা গল্পের দ্বিতীয় অংশ। দেখতে দেখতে কেটে গেল কয়েকটি মাস। সুখের বয়স এখন 8 মাস চলছে। বসতে পারে এখন, কথা বলার চেষ্টা করে, একটু একটু করে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। কিছু ধরে দাঁড়ালে আবার ঠুস করে পড়ে যায়। তবে হামাগুড়ি দিয়ে পুরো বাড়ি ঘুরে বেড়ায়। একা রাখা যায় না। দাঁত উঠেছে, তাও আবার পুরোপুরি না, এখনো উঠছে। আয়াত এখন ক্লাস 10-এ। ভালো পাশ করেছে মেয়েটা। সামনে এইচএসসি পরীক্ষা হবে তার। যদিও একটু দেরি আছে, আয়াত এখন থেকেই পড়াশোনা শুরু করে দিয়েছে। যদিও সুখের জন্য তা একটু কঠিন হয়, কিন্তু খালেদা বেগম সামলিয়ে নেন সুখকে। এই কয়েক মাসে আয়াত একটু গা-ছাড়া হয়ে গেছে। বলতে হবে, সুখকে খাওয়ানো ছাড়া সে আর কিছুই করে না। সব কাজ খালেদা বেগম করে। আয়াতের স্কুল ছুটি হয় 4টা বাজে, কিন্তু আয়াত বাড়ি ফিরে 1টার দিকে। এতে আয়াত বেশ বিরক্ত। সুখের জন্য তাকে তাড়াতাড়ি আসতে হয়। মেয়েটা বুকের দুধ ছাড়া আর কিছু মুখে দেয় না। কিছু জোর করে মুখে দিলেও তা বমি করে ফেলে দিয়ে একাকার অবস্থা করে ফেলে। তাই খালেদা বেগম ওকে সবসময় টিফিনের সময় আসতে বলেছে। আয়াতকে না চাইতেও আসতে হয়। মেয়েটা স্কুলে গেলে আর আসতে চায় না। স্কুলে গেলে সে দিন দুনিয়া ভুলে যায়, নিজেকে আর বাকি 5টা মেয়ের মতো মনে করতে পারে। সবার সাথে হাসি ঠাট্টা দৌড়াদৌড়ি করতে বেশ আনন্দ পায় সে। এখনই তো তার এই সব করার বয়স। প্রথম প্রথম ওর ক্লাসমেটরা ওকে ওর স্বামী সন্তানের কথা জিজ্ঞেস করলেও এখন তা করে না। স্কুলে শেষে আয়াত সব সময় টিয়ার সাথে হেঁটে হেঁটে বাড়ি আসতো। এতে সে বেশ আনন্দ পেত, কিন্তু এখন তা আর হয় না। আয়াতের এখন ইচ্ছে করে সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে, যেখানে ওরে কেউ খুঁজে পাবে না। ও যেটা চাইবে সেটা করতে পারবে, কেউ বাধা দিবে না, কথা শোনাবে না। আয়াত নিজের জীবনের উপর বেশ বিরক্ত। মাঝে মাঝে মনে খারাপ চিন্তা আসে, কিন্তু সুখের দিকে তাকিয়ে নিজেকে সামলিয়ে নেয়। এখন আর তিহানকে নিয়ে ভাবার সময় থাকে না আয়াতের। সত্যি বলতে আয়াত এখন কাউকে নিয়ে এত চিন্তা করে না, সুখকে নিয়েও না। সে এখন নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করে, নিজের ফিউচার নিয়ে ভাবে। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত আপাতত। আয়াত গিয়েছে স্কুলে। তিশা আর খন্দকার আজিজুল সাহেব কোম্পানিতে। খালেদা বেগম দুপুরে রান্না করতে ব্যস্ত। রাবেয়া বেগম সোফায় বসে আছে, আর নিচে সুখ তার খেলনা দিয়ে খেলছে আর মুখ দিয়ে অস্পষ্ট ভাবে 2টা কথা বলছে, আল্লাহ আর বাবা। 2টাই আয়াতের শেখানো। তিহানের ছবি দেখিয়ে দেখিয়ে শিখিয়ে ফেলেছে উনি তার বাবা। সুখ এখন তিহানের ছবি দেখলেই বলে ওঠে বা বা। সুখকে বাবা ডাকতে দেখে রাবেয়া খাতুন ঠোঁট উল্টে বলে, মাইয়া বাপ ডাকতে ডাকতে মুখে ফেনা বের করে ফেলেছে। আর বাপ কোথায় মইরা গেছে আল্লাহ জানে। রাবেয়া খাতুনের কথা শুনে সুখ তার দিকে তাকায়। কিছু সময় ওনার ঠোঁট নাড়া দেখে আবার নিজের খেলায় মনোযোগ দিল। স্কুল শেষে আয়াত বাড়ি ফিরল। দরজায় কলিং বেল বাজতে শুনে রাবেয়া খাতুন সুখের দিকে তাকিয়ে উঠতে উঠতে বলে, তোর মা আইছে। কথাটা শুনে সুখ খিলখিল করে হেসে উঠল। সোফা ধরে কোনো রকম ওঠার চেষ্টা করলো। সোফাটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল, যেন ছেড়ে দিলেই পড়ে যাবে। অপলক তাকিয়ে থাকলো দরজার দিকে, মাকে দেখার জন্য। রাবেয়া খাতুন দরজা খুলতে ক্লান্ত আয়াতকে দেখতে পেল। আয়াত মুখে হাসি রেখে রাবেয়া খাতুনকে সালাম দিল। রাবেয়া খাতুন মাথা নাড়িয়ে সালামের উত্তর দিল। আয়াত ভিতরে ঢুকলো না, দরজার সামনে দাঁড়িয়ে উকি দিয়ে মেয়েকে দেখলো। চোখাচোখি হতে মা মেয়ে শব্দ করে হেসে ওঠে। আয়াত 2 হাত বাড়িয়ে দিয়ে সুখকে বলে, মাম্মামের কাছে এসো। সুখ খিলখিল করে হেসে নিচে বসে পড়ল। হামাগুড়ি দিয়ে সময় নিয়ে মায়ের কাছে আসলো। মায়ের পা জড়িয়ে ধরে
বহু কষ্টে উঠে দাঁড়ালো, তারপর মাথা তুলে মায়ের দিকে তাকালো, মুখে হাসি রেখে অস্পষ্ট সুরে বলে, মা, মা, মা। আয়াত ভুলে গেল শত দুঃখ কষ্ট ক্লান্তি, মেয়েকে কোলে তুলে আদর করে দিল। তারপর মেয়েকে নিয়ে ভেতরে ঢুকলো। আয়াত রুমে গিয়ে মেয়েকে বিছানায় বসিয়ে দিল, কাঁধের ব্যাগটা বিছানার একপাশে রাখে মেয়ের গালে ঠোঁট বসিয়ে বলে, খিদে পেয়েছে আমার মামামের? সুখ মায়ের গলা জড়িয়ে ধরল। হ্যাঁ না কিছু বলল না। খিদে তো পেয়েছে, সেই সকালে খাইয়ে গিয়েছিল, এখন দুপুর। আয়াত বিছানায় বসে বিসমিল্লা বলে মেয়েকে খাওয়াতে শুরু করলো। একটু খেয়ে সুখ আর খেতে চাইলো না। আজকাল খাওয়া নিয়ে বেশ জ্বালায় মেয়েটা। খাওয়া বাদে দুনিয়ার সব শয়তানি করে। খালেদা বেগম মাঝে মাঝে খিচুড়ি এইটা সেইটা বানিয়ে সুখকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা ভুলেও তা মুখে দেয় না। সুখ খাচ্ছে না দেখে আয়াত আর জোর করলো না, ওকে বিছানায় বসিয়ে দিল। টেবিলে তিহানের একটা ছবি রাখা ছিল। সুখ তা দেখে অস্পষ্ট স্বরে বলে, বা বা। আয়াত তাকালো ছবিটার দিকে। ছবিতে তিহানকে দেখে দীর্ঘশ্বাস ফেললো। মেয়েকে কোলে নিয়ে বলল, বাবা পচা, সুখকে একটুও ভালোবাসে না। কথাটাই কি বুঝলো কে জানে। কেমন করে তাকালো মায়ের দিকে, তারপর তাকালো ছবিটার দিকে। কিছু সময় তাকিয়ে থেকে আবার বলে উঠল, বা। রাতের বেলা সবাই মিলে সুখকে নিয়ে মজা করছিল। এমন সময় তিশা এসে আয়াতকে একটা নতুন মোবাইল দেয়, দিয়ে সোফায় বসতে বসতে বলে, এইটা আবার সুখকে দিয়ে বসবি না, তাহলে এটাও যাবে। আয়াত মাথা নাড়িয়ে আচ্ছা বলল। আয়াতের আগের মোবাইলটা সুখকে দিয়ে আয়াত ওয়াশরুমে গিয়েছিল, সেটা খাট থেকে আছাড় মেরে ভেঙে ফেলেছে। তা দেখে তিশা আয়াতকে আর একটা নতুন মোবাইল এনে দিল। সুখ খন্দকার আজিজুল সাহেবের কোলে বসে বসে ওনার দাড়িগুলো টানছে, তা দেখে তিনি বললেন, আমার নাতনির মনে হয় দাড়ি অনেক পছন্দের। বুঝতে পেরেছি, নাতনিকে দাড়িওয়ালা ছেলের সাথে বিয়ে দিতে হবে। কথাটা শুনে সবাই হেসে ওঠে। সবাইকে হাসতে দেখে সুখ নিজেও হেসে ওঠে। ওদের হাসির শব্দ পুরো বাড়ি জুড়ে শোনা যাচ্ছে। এটাকে হয়তো পরিবার বলে, যা অসম্পূর্ণ হয়েও কেমন জানি সম্পূর্ণ। স্যুট বুট পরে রিকশা থেকে একটা বড় লাগেজ নিয়ে নামলো তিহান খন্দকার। চোখে আবার কালো চশমা, দেখতে কোনো নায়কের চেয়ে কম না। রিকশা চালককে ভাড়া দিয়ে বাড়িটার দিকে তাকায়, বড় করে একটা শ্বাস ফেলে লাগেজ নিয়ে এগিয়ে যায় বাড়ির গেটের দিকে। গেট বন্ধ। গেটের অপর পাশে চেয়ারে বসে বসে মোবাইলে রিলস দেখছে বাড়ির দারোয়ান। বয়স কম, যুবক দেখে মনে হচ্ছে। ওকে দেখে কপালে ভাঁজ পড়ল তিহানের। বেশ বিরক্ত হলো, বিড়বিড় করে বলল, এই বাড়ির লোকের পছন্দ যে এত বাজে তা বলার বাইরে, অসহ্য। নাক মুখ সিটকে তিহান ছেলেটাকে বলল, ওই দারোয়ান, গেট খোল তাড়াতাড়ি। দারোয়ান শুনল না, সে মোবাইলে ডুবে রইল। এতে তিহানের মুখটা বিরক্তিতে অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো দেখায়। তিহান যা বলে একবার বলে, দ্বিতীয়বার বলার কোনো সুযোগ নেই। তাই আশপাশে তাকিয়ে কিছু খুঁজলো। একটি ছোট্ট ইটের টুকরো হাতে নিয়ে তার সঙ্গে সঙ্গে দারোয়ানের মাথায় মারে। তিহানের ছোড়া ইটের টুকরোটা গিয়ে শটান দারোয়ানের মাথায় লাগলো। চিৎকার দিয়ে মোবাইলটা ফেলে উঠে দাঁড়ায়, হাত দিয়ে মাথা চেপে ধরে রাগে গর্জে উঠল, বলল, কোন কুত্তার বাচ্চা আমার মাথায় ইট মারলো রে? বলে গেটের বাইরে তাকায়। ছেলে হয়েও তিহানকে দেখে দারোয়ান ছেলেটা থমকে দাঁড়ালো। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন, হ্যান্ডসাম, গুড লুকিং, হেভি স্টাইলিশ এক যুবক। চোখে কালো চশমা, সুটেড বুটেড চেহারা থেকে রাগ ঝরছে তার। রাগী কণ্ঠে চিল্লিয়ে তিহান বলল, এখনো হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে কেমনে, তাড়াতাড়ি দরজা খোল। দারোয়ান ছেলেটা থতমত খেয়ে গেট খুলতে গিয়েও খুলল না। তার মনে পড়ল, এই বাড়ির তো কোনো ছেলে নেই, দুইটা মেয়ে আছে শুধু, তাহলে একে। দারোয়ান ছেলেটা সোজা হয়ে দাঁড়ায়, তিহানের দিকে ভুরু কুঁচকে তাকালো।
নিজেকে তিহানের সামনে কুল দেখানোর জন্য ইংলিশ বলল, হু ইউ আর। ছেলেটার কথা শুনে তিহান আরও রেগে গেল। চোখ থেকে চশমা খুলে দাঁত চিবিয়ে বলল, ইংলিশ মারাও আমার সাথে? হ্যাঁ, তোরে গেট খুলতে বলছি, কথা কানে যায় না, তাড়াতাড়ি দরজা খোল। আর ইংলিশ মারার সময় সঠিকটা জেনে মারবি। হু ইউ আর হবে না, হু আর ইউ হবে। ছেলেটা বুকে হাত বেঁধে বলল, আপনাকে দেখতে ভদ্র ঘরের ছেলে মনে হলেও আপনি একদমই তেমন না। আপনাকে দেখতে ভদ্র ঘরের অভদ্র সন্তানের মতো লাগছে। কথাটা শুনে তিহান রেগে তেড়ে গেল দারোয়ানটার দিকে, কিন্তু গেট বন্ধ হওয়ার কারণে কিছুই করতে পারল না। দাঁতে দাঁত পিষে বলল, শালা গেট খোল বলছি, না হলে ভেঙে ফেলবো। দারোয়ান ছেলেটা শব্দ করে হেসে বলে, ঠিক আছে, ভেঙে ফেলুন পারলে। বলে হাসতে হাসতে নিচ থেকে নিজের মোবাইল নিয়ে আবার চেয়ারে বসে পড়ে। তিহান ওর দিকে রাগি চোখে তাকিয়ে রইল। বহু কষ্টে নিজেকে শান্ত করে নিজের মোবাইল বের করে মোবাইলের লক খুলে গ্যালারিতে ঢুকলো। প্রায় 5 মিনিট খোঁজার পর তার একটি পারিবারিক ছবি পেল। তারপর দারোয়ানকে ডেকে ছবিটা দেখতে বলল। দারোয়ান ছেলেটা মোবাইল হাতে নিয়ে ছবিটা দেখলো সেখানে এই বাড়ির সবার সাথে তিহানও আছে। তার পরনে সাদা স্যান্ডো গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরা, তাও হাঁটুর উপরে। ছবিটা দেখে দারোয়ান ছেলেটা বলে, ওহ আচ্ছা, আগে এই বাড়ির কাজের লোক ছিলেন বুঝি? কথাটা শুনে তিহান পাগলের মতো শব্দ করে হাসতে থাকে। হাসতে হাসতে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, কুত্তার বাচ্চা, আমাকে দেখে কি তোর কাজের লোক মনে হয়? আমি এই বাড়ির ছেলে তিহান খন্দকার। কথাটা শুনে দারোয়ান ছেলেটা তিহানের পা থেকে মাথা পর্যন্ত তাকায়। তারপর বলে, বউ পছন্দ হয় নাই তাই দেখে বউকে রেখে পালিয়ে গেছেন আপনি? মাদারচো, তুই গেট খুলবি নাকি আমি গেটের উপর দিয়ে এসে তোরে সানডে মানডে ক্লোজডে করে দিব? দারোয়ান ছেলেটা থতমত খেয়ে কোনো রকম গেট খুলতেই তিহান তাকে ধরে উদাম কেলানি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। বাড়ির মেইন দরজা দিয়ে ঢুকতেই তিহানকে দরজায় কলিং বেল বাজাতে হলো না, কারণ দরজাটা আজ আগে থেকেই খোলা। তিহান ঠোঁট উল্টে নিজের বড়সড় লাগেজ নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। হঠাৎ করে তিহান কেমন থমকে দাঁড়ালো। তার একদম সামনে ফ্লোরে বসে ছোট্ট একটি বাচ্চা খেলছে। তিহান কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল বাচ্চাটার দিকে। বাচ্চাটা খেলতে খেলতে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার দিকে তাকায়। মুহূর্তে ছোট বাচ্চাটার মুখে হাসি ফুটে ওঠে। খিলখিল করে হেসে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে এগিয়ে যায় তিহানের দিকে। তিহান এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাচ্চা মেয়েটার দিকে। দেখল মেয়েটা তার দিকে এগিয়ে আসছে। সুখ তিহানের পা শক্ত করে চেপে ধরে উঠে দাঁড়ালো। ছোট্ট ছোট্ট হাতের স্পর্শ পেয়ে পুরো শরীর যেন কেমন কেঁপে উঠল তিহানের। বুকের ভিতর কেমন এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো মুহূর্তেই। সুখ বহু কষ্টে তিহানের পা জড়িয়ে ধরে মাথা তুলে ওর মুখের দিকে তাকায়। অস্পষ্ট সুরে সুখ ডাকলো, বা বা। মুহূর্তেই তিহানের পুরো পৃথিবী থমকে গেল। মাথা নিচু করে সুখের দিকে তাকালো। দেখে সুখ তার দিকে আগে থেকে তাকিয়ে আছে। মেয়েটার মায়াবী মুখটা দেখে বুকে কেমন চিনচিন ব্যথা অনুভব করলো সে। সুখ আবারও ডাকলো, বা বা। তিহান হাঁটু গেড়ে বসলো ছোট্ট দেহটার সামনে। আলতো করে বাচ্চাটার মাথায় হাত রাখলো। বলল, কি বললে? সুখ হেসে বলল, বা বা। হঠাৎ করে তিহান হেসে উঠল। বাচ্চা মেয়েটার গালে চুমু খেলো, নাকে আঙুল ছুঁয়ে বলল, তুমি খুব মিষ্টি তো। সুখ তাকিয়ে থাকলো তিহানের দিকে। 2 হাত বাড়িয়ে দিল বাবার দিকে কোলে নেওয়ার জন্য। তা বুঝতে পেরে তিহান সুখকে কোলে নিল। ওকে নিয়ে সোফায় বসলো। তারপর কিছু সময় সুখের চেহারার দিকে তাকিয়ে থাকলো। মেয়েটাকে তার বেশ আপন লাগছে। কে এই মেয়েটা? অনেক কিউট দেখতে। এই বাড়িতে আছে মানে এই বাড়িরই কোনো সদস্য হবে। ওয়েট, হোয়াট? এই বাড়ির সদস্য মানে কে এই মেয়ে?
তিশার মেয়ে? তিশা বিয়ে করে নিয়েছে নাকি সামিরের? ও দেশে আসলো কবে? বিয়ে করলো কবে? আবার বাচ্চা? তিহান আর কিছু ভাবতে পারল না, চোখ সরু করে সুখের দিকে তাকালো। দেখে মেয়েটা আগে থেকেই তার দিকে তাকে দেখছে। তিহান সুখকে সোফায় বসিয়ে নিজে উঠে দাঁড়ালো, এক হাত কোমরে রেখে অন্য হাতের আঙুল নাড়িয়ে সুখকে জেরা করতে লাগলো। বলল, কে তুমি? এই বাড়ির সাথে তোমার সম্পর্ক কি? তোমার মা কে? তিশা তোমার মা? তোমার বাবা কে? সামির তোমার বাবা? বলো, উত্তর দাও। হুম? হু আর ইউ? টেল মি। লাস্ট কথাটা একটু ধমক দিয়ে বলতে সুখ ঠোঁট ফুলিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। ওকে কাঁদতে দেখে তিহান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সুখের কান্নার শব্দ শুনে রান্নাঘর থেকে ছুটে এলেন খালেদা বেগম। সুখের দিকে এগিয়ে আসতেই তিহানকে দেখে উনি থমকে দাঁড়ায়। উনি যেন আকাশ থেকে পড়ে। এটা তিহান? ও ফিরে এসেছে? সত্যি তিহান এসেছে? এতদিন পর ছেলেকে দেখে খালেদা বেগমের চোখের কোণায় পানি জমে। ছেলের কাছে ছুটে যেতে গিয়েও গেল না। ছেলের কীর্তিকলাপের কথা মনে করে খালেদা বেগমকে দেখে সুখ আরও জোরে চিৎকার করে ওঠে। উনি দ্রুত গিয়ে নাতনিকে কোলে তুলে বুকের সাথে চেপে ধরে। মুহূর্তে চোখাচোখি হলো মা ছেলের। তিহান এতদিন ওর মাকে দেখে জড়িয়ে এতদিন পর ওর মাকে দেখে জড়িয়ে ধরল না, কেমন আছো জিজ্ঞেস করলো না, উল্টো গম্ভীর কণ্ঠে বলল, বাচ্চাটা কে আম্মু? তিশার মেয়ে নাকি? খালেদা বেগম সেই কথার উত্তর না দিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, কেন এসেছিস? কি চাই তোর? তিহান হালকা হেসে সোফায় বসলো, বলল, ব্ল্যাক ডায়মন্ডের সাথে একটু দরকার ছিল। আয়াতের সাথে তোর কি দরকার? এটা কেমন কথা? স্বামী স্ত্রীর মধ্যে অনেক অদরকারি কথা থাকে। খালেদা বেগম সুখের কান্নার জন্য আর কিছু বলতে পারল না। সুখকে নিয়ে হাঁটতে হাঁটতে কান্না থামানোর চেষ্টা করে তিহান বলে, এই বাচ্চাটা কে তা তো বললে না, সামিরের নাকি তিশার? খালেদা বেগম কিছু সময় কিছু ভাবলেন, তারপর বললেন, আয়াত আর সামিরের মেয়ে। সুখের কান্নার জন্য তিহান খালেদা বেগমের কথা শুনতে পেল না। তিহান সুখকে ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ, এখানে বড়রা কথা বলছে তা তুমি দেখতে পারছো না? ছোট বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কখন থেকে কেঁদে যাচ্ছ। বাবার ধমক শুনে সুখ আরও জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। খালেদা বেগম গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। খালেদা বেগম অগ্নি দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে, চিল্লিয়ে বললেন, কেন এসেছিস তুই? কি চাই তোর? এতদিন পর কি মনে করে ফিরে আসলি? লজ্জা করে না তোর এই মুখ দেখাতে? চলে যা বলছি এক্ষুনি, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তিহান হাসলো, শব্দ করে হাসলো, বলল, তুমি বললেই হলো নাকি? আমার ঘোরাঘুরি শেষ তাই চলে আসলাম। ঘোরাঘুরি শেষ মানে? কোথায় গিয়েছিলি তুই? কোথায় ছিলি এতদিন? ছিলাম যেখানে থাকার কথা, টাকা শেষ হয়ে গেছে বুঝলে, না হলে আরও কয়দিন পরে আসতাম। খালেদা বেগম কিছু বলতে গিয়েও বললেন না, চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের মনে মনে কিছু ভাবলেন। তিহান নিজের বড়সড় লাগেজ নিয়ে উঠে দাঁড়ালো, বলল, যাই ফ্রেশ হয়ে আসি, গল্প পরে করব। বলে লাগেজ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগে। উঠতে উঠতে কি মনে করে আবার দাঁড়ায়, পেছন ফিরে খালেদা বেগমকে উদ্দেশ্য করে বলে, ব্ল্যাক ডায়মন্ড কোথায়? খালেদা বেগম তিহানের দিকে তাকিয়ে বললেন, তিশার সাথে হসপিটালে গিয়েছে। তিহান ছোট্ট করে বলল, ওহ। তারপর আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে, বিড়বিড় করে বলে, এই অল্প বয়সে রক্তশূন্যতা হওয়ার কোনো দরকার ছিল? কোন দিন রক্তের অভাবে মেয়েটারে মরে টরে যায় আল্লাহ জানে। কাঁদতে কাঁদতে সুখ ঘুমিয়েছে দেখে খালেদা বেগম তাকে বিছানায় শুইয়ে দিয়ে আবার রান্নাঘরে গেলেন। কি করবে কিছু বুঝতে পারছে না তিনি। মোবাইল নিয়ে তিশাকে কল করলেন। তিশা কল রিসিভ করে বলে, বলো আম্মু। খালেদা বেগম জিভ দিয়ে ঠোঁট
ভিজিয়ে বলল, আমি যা যা বলছি কান খুলে শুন, তারপর সব কিছু আয়াতকে বুঝিয়ে দিবি। ও মানতে না চাইলে ঠাটিয়ে দিবি কয়টা। তারপর উনি তিশাকে কি বলে কল কেটে দিলেন। তারপর কল করলেন সামিরকে। সামিরকেও কি যেন বলে কল কেটে দিলেন। তারপর বাঁকা হাসলেন তিনি। তিহান রুমে ঢুকে নাক মুখ কুঁচকে ফেলল। পুরো রুমে ধুলোবালি ভরে রয়েছে। তিহান বেশ বিরক্তি হলো। লার্গেসটা একপাশে রেখে বিড়বিড় করে বলে, এই ব্ল্যাক ডায়মন্ড সারাদিন ঘরে থেকে কি করে যে সামান্য আমার রুমটা পরিষ্কার করতে পারে না? আসুক, আজকে খবর করে দিব বলে নিজে কোনো রকম রুমটা পরিষ্কার করলো। তারপর লার্গেজ থেকে নিজের শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে ঢুকলো। খালেদা বেগম রান্নার কাজ শেষে শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হলেন। সুখকে একবার দেখে আসতে গেলে দেখে সুখ ঘুম থেকে মাত্র উঠে বসলো। খালেদা বেগম হেসে সুখকে কোলে নিলেন। সুখ খালেদা বেগমের কাঁধে মাথা রাখলো। সুখকে নিয়ে রুম থেকে বের হতেই দোতলায় থেকে তিহান চিল্লিয়ে বলল, আম্মু খিদে পেয়েছে, কিছু খেতে দাও। খালেদা বেগম বিরক্ত হয়ে বললেন, ঘরে খাবার নেই। কি আজব, এত ফকির হয়ে গেছো তোমরা? খালেদা বেগমের ইচ্ছে হলো নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে। বললেন, রান্নাঘর থেকে যা ইচ্ছা খেয়ে আয়, আমি দিতে পারবো না। বলে সুখকে নিয়ে সোফায় বসলেন। তিহান কি যেন বিড়বিড় করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ওনাদের দিকে এক পলক তাকিয়ে রান্নাঘরের দিকে গেল। ফ্রিজ খুলে গোড়াগুড়ি করে একটা আপেল নিল। তা ধুয়ে খেতে খেতে রান্নাঘর থেকে বের হয়ে আসলো। সুখ খালেদা বেগমের কোলে ঘাপটি মেরে বসে আর চোখে বাবার দিকে তাকালো। তিহান নিজেও একবার সুখের দিকে তাকালো। তারপর কোনো কথা না বলে রাবেয়া খাতুনের রুমে গেলেন। দেখে উনি পানের চুন লাগাতে ব্যস্ত। তিহান দরজা বন্ধ করে হেসে বলল, হাই ডার্লিং। রাবেয়া খাতুন মুখ তুলে তিহানের দিকে তাকালেন। কোনো প্রকার রিয়াক্ট না করে মুখে পান দিয়ে তা চিবাতে চিবাতে বলল, এলি তাহলে? তিহান উত্তর না দিয়ে রাবেয়া খাতুনের পাশে শুয়ে পড়ল। পায়ের উপর পা তুলে তা দুলাতে দুলাতে আপেল খেতে খেতে বলল, কারোর সাথে কথা হোক বা না হোক, তোমার সাথে তো আমার কথা হতো, তাই না? তাহলে বললে না কেন? তিশার বিয়ে হয়ে গেছে, তার উপর ওর মেয়েও একটা আছে। তুই জিজ্ঞেস করিস নাই তাই বলি নাই। এটা কেমন কথা? এত বড় কথা আমাকে জিজ্ঞেস করতে হবে? হ্যাঁ হবে। আর তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আমি তো ভাবছি আরও পরে ফিরে আসবি। আর কত পরে? অলরেডি বছর হলো, এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব না। রাবেয়া খাতুন দীর্ঘশ্বাস ফেললেন। তিহান হেসে বলল, যাই বলো, বাচ্চাটা কিন্তু হেব্বি কিউট আছে। আমি তো ভাবতেও পারছি না তিশা বিয়ে করবে। ও তো এত তাড়াতাড়ি বিয়ে করার মেয়ে না। সে যাই হোক, ভালোই হয়েছে মেয়েটা ওর মতো ফর্সা হয়েছে। আচ্ছা ডার্লিং, আমার আর ব্ল্যাক ডায়মন্ডের যদি কখনো মেয়ে হয় তাহলে কার মতো হবে? রাবেয়া খাতুন তিহানের দিকে তাকিয়ে বললেন, যদি মায়ের মতো কালো হয় তাহলে কি ফেলে দিবি বাচ্চাটাকে? তিহান হাসলো, বলল, মাকে যেমন ফেলে দেই নাই তেমন বাচ্চাকেও দিব না। কথাটা শুনে রাবেয়া খাতুন ঠোঁট উল্টালেন। বিড়বিড় করে বললেন, আলগা পিরিত। ওনাকে বিড়বিড় করতে দেখে তিহান বলে, কিছু বললে নাকি ডার্লিং? রাবেয়া খাতুন গম্ভীর কণ্ঠে বললেন, না। দরজায় কলিং বেল বাজতেই খালেদা বেগম এক ছুটে দরজা খুলতে যায়। দরজা খুলে উনি আয়াত আর তিশাকে দেখতে পায়। আয়াতকে দেখে খালেদা বেগম বেশ অবাক হলেন। তিনি ভেবেছিলেন তিহান আসার কথা শুনে কেঁদে চোখের পানি নাকের পানি এক করে ফেলবে, কিন্তু না, আয়াত তো দেখছি একদম শান্ত, চোখ মুখ একদম স্বাভাবিক। তবুও তিনি মনের সন্দেহ দূর করার জন্য তিশাকে জিজ্ঞেস করেন,
ও কি কান্না করছিল? তিশা ভিতরে ঢুকতে ঢুকতে বলে, কি মনে হয়? খালেদা বেগম আয়াতের দিকে তাকালে আয়াত মাথা নিচু করে চুপচাপ ভেতরে ঢুকে যায়। খালেদা বেগম দরজা বন্ধ করে এগিয়ে গেলেন আয়াতের কাছে। ওকে বললেন, যা যা বলেছি ঠিক তেমনটা করবি, ঠিক আছে? আয়াত মাথা তুলে খালেদা বেগমের দিকে তাকালো, ঠান্ডা গলায় বলল, কিন্তু সত্যিটা একদিন না একদিন তো উনি জানতে পারবে, তাই না? এত লুকোচুরি কেন আম্মু? আর উনি যদি জানতে পারে আমি উনাকে মিথ্যা বলেছি, তাহলে ভাবতে পারছেন কি হবে? খালেদা বেগম আয়াতের দুই বাহু চেপে ধরে বলে, খবরদার আয়াত, ভুলে যাবি না ও তোর সাথে কি করেছে। যা বলছি কথা না বাড়িয়ে শুধু তাই তাই করবি, বাকিটা আমরা সামলে নিব। কিন্তু আবার কিন্তু কি? যা ফ্রেশ হয়ে খেতে আয়, আর কথাগুলো যেন মাথায় থাকে, বুঝলি? আয়াত উপর নিচ মাথা নাড়িয়ে চলে গেল। নিজের রুমে যাওয়ার সময় এক পলক দোতলায় তাকালো। তিশা খালেদা বেগমকে উদ্দেশ্য করে বলে, এখন কোথায় ও? দেখলাম মরার মতো ঘুমাচ্ছে, কোথায় থেকে উঠে এসেছে আল্লাহ জানে। তিশা দীর্ঘশ্বাস ফেলল, বলল, তিহান যদি আয়াতকে তালাক না দিতে চায় তখন? তালাক দেওয়ার জন্যই তো এই প্ল্যান করলাম। না দিয়ে কোথায় যাবে? যখন বলবো ও চলে যাওয়ার পর সামির এসেছিল দেশে ওর সাথে, তখন আয়াতের বিয়ে দিই আর তাদের মধ্যে থেকে সুখ আসে। এটা শুনলে না চাইলেও তিহানকে তালাক দিতে হবে। তিশা সোফা থেকে উঠে দাঁড়ালো, তাচ্ছিল্য হেসে বলে, সবকিছুর জন্য তোমরা দায়ী আম্মু। আয়াতের জীবনটা তোমরা নিজের হাতে ধ্বংস করেছো। যেখানে ওর এখনো বিয়ের বয়স হয় নাই, সেখানে ও এখন এক বাচ্চার মা। ভাবতে পারো বিষয়টা কি তাড়া ছিল তোমাদের? মেয়েটার এখন ওড়ার বয়স আম্মু, আর দেখো সে এখন বাচ্চা পালছে। বিষয়টা হাস্যকর না? এই জন্য মেয়েটাকে নিজেদের কাছে রেখেছিলে? মেয়েটা বোঝা নিজের সাথে অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে আজ তোমরা জেলে থাকতে, বাল্যবিবাহ করার অপরাধে। এখনো ওর 18 বছর হয় নাই। এই বয়সে মেয়েটা কত কিছু সহ্য করছে ভাবতে পারো? এখন আবার মেয়েটার কপালে তালাকপ্রাপ্ত মেয়ে হওয়ার দাগ লাগাতে চাচ্ছ? উপরে গিয়ে ওই আল্লাহকে কি জবাব দিবে? তোমাদের কি একটুও লজ্জা করে না? আমি তখন 1000বার বারণ করেছিলাম, বলেছিলাম আয়াতের এখনো বিয়ের বয়স হয় নাই, ওকে বিয়ে দিবে না। তিহানের কথাও শুনলে না তোমরা, কিন্তু তোমরা কেউ আমাদের কথা শুনলে না। তোমরা যেখানে জানো তিহান বিয়েতে রাজি না, তাহলে কেন তাকে বিয়ের পিঁড়িতে বসিয়েছিলে? আর তিহানি কেন, সামির কেন নয়? যখন ওই মেয়েটাকে নিজের চোখের সামনে দেখি তখন আমার নিজেকে অপরাধী মনে হয়, জানো? চারপাশে চোখ বুলিয়ে দেখো আম্মু, ওর বয়সী মেয়েরা এখন কি করছে, তারা কেমন জীবনযাপন করছে, তাদের সাথে আয়াতকে মিলিয়ে দেখো। নিজেদের হাতে মেয়েটার জীবন ধ্বংস করে এখন ওর কপালে তালাকপ্রাপ্ত মেয়ের দাগ লাগাতে যাচ্ছ। তালাক দিয়ে আবার বিয়ে দিবে। কি গ্যারান্টি দিতে পারবে অন্য কেউ আয়াতের দায়িত্ব নেবে? কি গ্যারান্টি আছে অন্যের মেয়েকে নিজের মেয়ে বলে মেনে নিবে? সবকিছু এত সহজ? তোমরা কি ওকে নিজেদের হাতের পুতুল পেয়েছো যে তোমরা ওকে যেভাবে করতে বলবে ও সেভাবে করবে? কখনো তো মেয়েটাকে জিজ্ঞেস করতে পারো ও কি চায়, ওর ইচ্ছে কি? এটা তো ওরও জীবন আম্মু। মেয়েটার বাবা নেই, মা থেকেও নেই। আর স্বামীর কথাটা না হয় বাদ দিলাম, ওর সহ্য ক্ষমতার দিকটাও একটু ভাবো প্লিজ। কথাগুলো বলে তিশা শান্ত হলো। খালেদা বেগম চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। পাথরের মতো ঠাই হয়ে দাঁড়িয়ে রইল উনি। তিশা আর কিছু না বলে চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। খালেদা বেগম কোনো রকম গিয়ে সোফায় বসলেন। শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে উনি কেঁদে উঠলেন। কান্নারত কণ্ঠে বললেন, ইয়া আল্লাহ, একটা সঠিক পথ দেখাও আমাকে। আমি করবটা কি? কিছু বুঝতে পারছি না। ভেবেছি মেয়েটাকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে আজীবন আমাদের কাছে রেখে দেব।
মেয়ের মতো করে মানুষ করব, সকল স্বপ্ন পূরণ করব, কিন্তু এর কিছুই হলো না। মেয়েটার ভালো করতে গিয়ে মেয়েটার জীবনটাই ধ্বংস করে দিলাম। এখন কি করব? কি করলে মেয়েটাকে আবার সুন্দর একটা জীবন দিতে পারবো? ঘড়ির কাঁটায় তখন বিকাল 5টা বাজে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসে তিহান। দুই হাত মেলে আলসে দিতে দিতে বিছানায় ছেড়ে উঠে বসে। ঘড়ির কাঁটায় চোখ যেতে দেখে 5টা বাজে। বেশ অবাক হলো সে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো সে। পুরো বাড়ি ফাঁকা, কোথাও কেউ নেই। এটা দেখে কপালে ভাঁজ পড়ল তিহানের। খালেদা বেগম আর রাবেয়া খাতুন ছাড়া আর কারোর সাথে দেখা হয় নাই তার। তিশারা কি এখনো হসপিটাল থেকে আসে নাই? তিহান নিজের পেটে হাত বুলিয়ে বুঝলো তার বেশ খিদে পেয়েছে, তাই উঠে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরে যেতেই তিহান কেমন যেন থমকে দাঁড়ালো। তার সামনে পিঠ করে আয়াত দাঁড়িয়ে আছে, সম্ভবত গ্যাসে কিছু একটা করছে। তিহান বেশ কিছু সময় অপলক সেদিকে তাকিয়ে থাকলো, তারপর অস্পষ্ট সুরে ডাকলো, ব্ল্যাক ডায়মন্ড। এই একটা ডাকেই আয়াতের সর্বাঙ্গ কেঁপে ওঠে মুহূর্তেই। খালেদা বেগম বলেছিল কষ্ট করে সুখের জন্য খিচুড়ি করতে, আয়াত তাই করছিল। হঠাৎ ডাকটা শুনে তার হাতটাও থেমে যায়, শ্বাসটা যেন দ্রুত গতিতে চলতে শুরু করলো মুহূর্তেই। তিহান আয়াতকে বেশি ঘাটালো না। ফ্রিজ খুলতে খুলতে আয়াতকে বলল, হসপিটাল থেকে কখন এলি? আয়াত উত্তর দিতে ভুলে গেল। তিহান আবার বলল, কিছু জিজ্ঞেস করছি। আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দুপুরের দিকে। তিহান ছোট্ট করে বলল, ওহ। বেচারা ফ্রিজে ঘাটাঘাটি করেও খাবার জন্য তেমন কিছু পেল না। ফল আছে যা তার আপাতত খেতে ইচ্ছে করছে না। একবার উকি মেরে দেখলো আয়াত কি বানাচ্ছে। খিচুড়ি বানাতে দেখে বলল, খিচুড়ি খায় মানুষ বৃষ্টির সময়, আর তুই এই অবেলায় কোন দুঃখে খিচুড়ি করছিস? আয়াত কেমন থেমে থেমে বলল, আমার জন্য না, সুখের জন্য। তিহান কপালে ভাঁজ করে বলল, সুখকে? আয়াত কি বলবে খুঁজে পেল না। বুকের ভেতর কেউ যেন হাতুড়ি দিয়ে বেশ জোরে পেটাচ্ছে। তিহান নিজে নিজে কিছু ভেবে নিল, তারপর বলল, ওহ, তিশার মেয়ে। আয়াত যেন চেয়েও সত্যিটা বলতে পারল না। তিশার না, তার মেয়ে। তিহান আর কিছু না বলে চলে যেতে লাগলে আবার একবার পিছন ফিরে তাকায়। এখনও তারা একে অপরের চেহারা দেখে নাই, কিন্তু তিহান ঠিক বেশ বুঝতে পারল আয়াত আগের থেকে বেশ শুকিয়ে গিয়েছে। তিহান এর কারণ খুঁজে পেল না। সে তো এতদিন ছিল না, ওকে জ্বালানোর মতো কেউ ছিল না। এতদিন মনের আনন্দে খেয়ে দিয়ে মোটা হওয়ার কথা, কিন্তু না, এ তো শুকিয়ে গেল। তিহান এটা নিয়ে আর মাথা না ঘামিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে টিভি অন করলো। আয়াত রুমে ঢুকে দেখলো সুখ ঘুম থেকে উঠে বিছানার একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছে, আর এক হাত বাড়ালেই একদম নিচে পড়বে। আয়াত দৌড়ে গিয়ে ধরে কোলে তুলে নিল সুখকে। মেয়েকে জড়িয়ে ধরে বলে, কি করছিলে? এখনই তো পড়ে যেতে। সুখ ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল মায়ের দিকে। আয়াত মেয়ের দিকে তাকিয়ে বলে, শুনলাম বাবা তোমাকে এসেই বকেছে, আদর করে নাই। তুমিও একদম বাবার কাছে যাবে না। উনি কোলে নিতে চাইলে শুধু কান্না করবে। আর খবরদার বাবা বলে ভুলেও ডাকবে না, ঠিক আছে? তোমাকে মৃত্যুর সাথে লড়াই করে আমি জন্ম দিয়েছি, আমি মানুষ করেছি, আর তুমি ওই লোকটাকে বাবা ডাকবে, তা আমি সহ্য করব না। আমি আগে চাইতাম উনি ফিরে আসুক, এসে তোমাকে বাবার ভালোবাসা দিক, কিন্তু এখন আমি মোটেও তা চাই না। তোমার জন্য আমি যথেষ্ট, আর কারোর প্রয়োজন নেই। ওই বেয়াদবটার কথা আমরা একদম ভাববো না, ঠিক আছে? উনি আমাদের অনেক কষ্ট দিয়েছে, এখন উনি কষ্ট পাবে। সুখ কথার মানে কি বুঝলো কি জানে। আয়াতের গলা জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। তিশা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তিহান বোনকে দেখে একগাল হেসে বলে, আরে তিশা আফা যে, আসুন বসুন, আপনারই অপেক্ষা করছিলাম। তিশা কেমন বাঁকা হেসে তিহানের পাশে বসে।
তিহান বলল, বিয়ে করলেন শুনলাম। সিরিয়াসলি? কার কাছ থেকে শুনলেন? শোনার কি আছে? সুখ নাকি নাম? বাচ্চা যেহেতু আপনার সেহেতু নিশ্চয়ই আপনি বিবাহিত। অ্যাম আই রাইট? তিশা হাসলো, শব্দ করে হাসলো, বলল, সুখ আমার না, আয়াতের মেয়ে। এইবার তিহান হাসলো, শব্দ করে হাসলো আর বলল, নাইস জোক সিস্টার। সুখ আয়াত আর সামিরের মেয়ে। ইটস ট্রু লিটিল ব্রাদার। সুখ সামির আর আয়াতের মেয়ে। তিহান মাত্র টেবিল থেকে পানি নিয়ে তুলে চুমুক দিয়েছিল। তিশার কথা শুনে পুরো করে সব মুখ থেকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে ওর কাশি উঠে যায়। তা দেখে তিশা ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর ইউ ওকে ব্রাদার? তিহান পানির গ্লাস টেবিলে শব্দ করে রেখে বলে, মজা করছিস আমার সাথে? এমন সময় সেখানে আয়াত আর খালেদা বেগম উপস্থিত হয়। তিশা হেসে বলে, মজা করছি না ব্রো, যেটা সত্যি সেটাই বলছি। বিশ্বাস না হলে আম্মু আর আয়াতকে জিজ্ঞেস কর। তিহান আয়াতের দিকে তাকালো। মুহূর্তে দুজনের চোখাচোখি হলো। তিহান আয়াতের চোখের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো। কিছু খুঁজলো ওর চোখে। কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পাওয়ার পর তিহান বাঁকা হাসলো, সোফায় হেলান দিয়ে বুকে হাত বাঁধলো। তারপর দৃষ্টি রাখলো আয়াতের কোলে সুখের দিকে। দেখে মেয়েটা তার দিকে আগে থেকেই ভুরু কুঁচকে তাকিয়ে আছে। তিহান সুখের দিকে তাকিয়ে ভুরু উঁচালো। সুখ তিহানের থেকে দৃষ্টি সরিয়ে তিশার দিকে দুই হাত বাড়িয়ে দিল কোলে নেওয়ার জন্য। তা দেখে তিহান তিশাকে বলল, ওই দেখ তোর মেয়ে তোর কোলে আসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। তিশা থতমত খেয়ে বলল, একবার বলেছি না সুখ আমার না, সামিরার আয়াতের মেয়ে। কথাটা শুনে তিহান বেশ বিরক্ত হলো। বারবার কলিং বেলের শব্দ শুনে তিহান আয়াতকে উদ্দেশ্য করে বলল, দরজাটা খুলতো গিয়ে, কলিং বেলটা মনে হয় আজই নষ্ট করে ছাড়বে। আয়াত খালেদা বেগমের কোলে সুখকে দিয়ে দরজা খুলতে যায়। আয়াত দরজা খুলতেই টিয়াকে দেখে বেশ অবাক হয়। টিয়ার হাতে একটা বক্স। আয়াত কিছু বলার আগেই টিয়া আয়াতকে জড়িয়ে ধরে বলে ওঠে, হ্যাপি বার্থডে দোস্ত। আমি অনেক দুঃখিত তোকে লেট উইশ করার জন্য। তুই তো জানিস আমি ফেনী গিয়েছিলাম আমার দাদিজানকে দেখতে। সেখান থেকে আসতে আসতে লেট হয়ে গেল। আর জানিস আমি নিজের হাতে তোর জন্য তোর প্রিয় চকলেট কেক বানিয়ে এনেছি। প্রথমটা পুড়ে গিয়েছিল, দ্বিতীয়টা একদম পারফেক্ট হয়েছে। একটা নিঃশ্বাসে কথাগুলো শেষ করলো টিয়া। তারপর আয়াতকে ছেড়ে দিয়ে ওর হাতে কেকের বক্সটা তুলে দেয়। আয়াত হতভম্ব, যে তো নিজেও জানে না আজ তার জন্মদিন। টিয়ার মনে আছে দেখে আয়াত বেশি খুশি হলো। খুশিতে চোখ দুটো চকচক করে উঠল তার। আয়াত টিয়াকে বলল, আয় ভিতরে আয় তুই। টিয়া সব সময়ের মতো মুখে হাসি নিয়ে বাড়ির ভিতরে ঢুকে চোখের সামনে তিহানকে দেখে টিয়ার পা দুটো থেমে যায়। ঠোঁট থেকে হাসি চলে গিয়ে ফর্সা ত্বকটা লাল বর্ণ ধারণ করলো। আয়াত টেবিলে কেকটা রেখে টিয়ার দিকে তাকায়, বলে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? এইদিকে আয়। টিয়া তিহানের দিকে আঙুল তুলে বলে, এটা কি সত্যি? আমার সামনে যে বসে আছে সে কি সত্যিই বসে আছে? কথাটা শুনে সবাই একে অপরের দিকে তাকালো। তিহান পায়ের উপর পা তুলে বুকে হাত বেঁধে ভাব নিয়ে বসলো। তারপর বলল, নিঃসন্দেহে আপনি যা দেখছেন সত্যিই দেখছেন। কথাটা শুনে টিয়া কেমন পাগলের মতো হেসে উঠল। ওকে এইভাবে পাগলের মতো হাসতে দেখে সবাই বেশ অবাক হলো। টিয়ার রাগে পুরো শরীর কিলবিল করতে শুরু করলো। আশপাশে কিছু একটা খুঁজল। টেবিলের ওপর একটা ফুলদানি দেখাতেই ওটা হাতে তুলে নিল। দাঁতে দাঁত পিষে বলল, ভাবলাম তুই মরে টরে গিয়েছিস, কিন্তু ভাগ্য ভালো তুই বেঁচে আছিস। তোকে মেরে এখন আমার শান্তি হবে। কথাটা শুনে তিহানের কপালে ভাঁজ পড়ল। মেয়েটা কি পাগল? তিশা আর
খালেদা বেগম একে অপরের দিকে তাকালেন। রাগের মাথায় টিয়া আবার না সত্যিটা বলে দেয় এই ভয়ে আছে তারা। টিয়ার কথা শুনে আয়াত থতমত খেয়ে যায়। ওর হাত থেকে ফুলদানিটা কেড়ে নিয়ে আবার টেবিলে রাখার সাথে সাথে টিয়া তিহানের দিকে তেড়ে গিয়ে ওর কলার চেপে ধরে। আহাম্মক এমন ঘটনায় তিহান সহ সবাই অবাক হয়। টিয়া চিল্লিয়ে বলে, তুই ফিরে এলি কেন জানোয়ারের বাচ্চা? তুই মরলি না কেন? তোর একটুও লজ্জা করে না তোর এই মুখ সবাইকে দেখাতে? কোন সাহসে তুই আবার ফিরে এসেছিস? তুই কিভাবে পারলি নিজের বউকে ছেড়ে পালিয়ে যেতে? তোর কি একটুও বিবেক কাজ করলো না? তুই যদি দায়িত্ব নিতেই না পারিস তাহলে বিয়ে কেন করলি? এতটুকু মেয়েটাকে এত কষ্ট কেন দিলি? একটি বারও তোর খোঁজ নিতে ইচ্ছে করে নাই? তোর বউর কথা না হয় বাদ দিলাম, তোর বাবা মা বোনের কথাও কি মনে পড়ে নাই? তাদের খোঁজ নিলি না কেন? তোর পালিয়ে যাওয়াতে তোর বউয়ের উপর কি কি বয়ে গেছে তোর ধারণা আছে? আয়াত কালো বলে তোকে তাকে তোর পছন্দ না, তাই না? যদি ওকে তোর পছন্দই না হয় তাহলে কেন ওর সাথে ওইসব নোংরামি করলি? ওর শরীর ভোগ করতে তোর ঠিকই পেরেছিলি। তোরা পুরুষরা এত জঘন্য কেন? তোর যে একটা মেয়ে আছে সেটা তুই জানিস? জানবি কি করে? তুই কি খোঁজ নিয়েছিলি কখনো? আয়াত নিজে একটা বাচ্চা হয়ে কিভাবে একটা বাচ্চা পালছে তা তুই জানিস? মেয়েটার কতটা প্রয়োজন ছিল তোর ধারণা আছে? এখন কেন এলি আবার? কথাগুলো বলে টিয়া শান্ত হলো। সবাই হতভম্ব বাকরুদ্ধ, বিশেষ করে তিহান। ও যেন আকাশ থেকে পড়েছে। টিয়ার কথা শুনে অস্পষ্ট সুরে বলে, আমার বাচ্চা মানে? টিয়া তিহানের কলার ছেড়ে দিয়ে খালেদা বেগমের কাছে যায়। ওনার কাছ থেকে সুখকে নিয়ে তিহানের সামনে দাঁড়ায়। তারপর সুখকে দেখিয়ে বলে, সুখ বিনতে তিহান। এর মানে কি জানিস? তিহানের মেয়ে সুখ। বিষয়টা হাস্যকর না? হাস্যকর হবে না কেন? বাবা হওয়ার কি যোগ্যতা আছে তোর মধ্যে? আয়াত পাগল দেখে সুখের সাথে তিহান যোগ করেছে, তুই তো বাবা হওয়ার। আর কিছু বলার আগেই তিহান চিল্লিয়ে টিয়াকে চুপ করিয়ে দেয়। চুপ, অনেক হয়েছে। এতক্ষণ পর্যন্ত অনেক কিছু সহ্য করেছি, আর না। মজা করছো আমার সাথে? এই মেয়েটা কি করে আমার বাচ্চা হতে পারে? আমার তো বাচ্চা হওয়ার কথা না। কেন, তোর মধ্যে কি কোনো সমস্যা আছে যার ফলে তুই কোনোদিন বাপ হতে পারবি না? আমাদের বোকা পেয়েছিস তুই? কথাটা চিল্লিয়ে বলল টিয়া। ওর চিল্লানি শেষ হতেই তিহান চিল্লিয়ে বলে, খবরদার মেয়ে, আমি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলো। তুই তোকারি বন্ধ করো, না হলে অনেক খারাপ হয়ে যাবে। ওদের চিল্লাচিল্লি শুনে সুখ ঠোঁট টেনে চিৎকার করে কেঁদে উঠল। আয়াতের দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে মা মা করে কাঁদতে কাঁদতে ডাকলো। সুখ আয়াতকে মা মা ডাকছে দেখে তিহান চোখ বড় বড় করে সুখের দিকে তাকালো। আয়াত এসে সুখকে কোলে নিল। তিহানের মাথাটা কেমন ঘুরছে, কিছুতেই সে হিসাব মিলাতে পারছে না। তিশা খালেদা বেগমকে বলল, আম্মু, আমাদের মনে হয় সত্যিটা বলে দেওয়া উচিত। তোমার প্ল্যান ছাড়ো, সত্যিটা জানার পর তিহানের রিয়াকশনটা আমাদের দেখা উচিত। খালেদা বেগম কি বলবেন ভেবে পেলেন না। তিহান বহু কষ্টে নিজেকে সামলালো। বসা থেকে উঠে দাঁড়িয়ে আয়াতের দিকে দৃষ্টি রাখলো, তারপর বলল, বাচ্চাটা কার? আয়াত মাথা তুলে তিহানের দিকে তাকায়, কেমন গর্বের সাথে বলে, আমার বাবাকে। এইবার আয়াত শুকনো ঢোক গিলল। জোড়া চোখে তিহানের দিকে তাকালো, দেখে তিহান তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াত কেমন ভয় পেল, গলা খাদে নামিয়ে বলল, আপনি। কথাটা শুনে তিহানের যেন পুরো পৃথিবী থমকে গেল। ঢপাস করে গিয়ে সোফায় বসে পড়ল। পুরো দুনিয়ায় ঘুরছে তার আপাতত। হাত দিয়ে নিজের চুল টেনে ধরে দৃষ্টি ফ্লোরের দিকে স্থির রাখল সে। এদিকে এক অজানা ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আয়াতের। বারবার শুকনো ঢোক গিলছে সে আর বড়সড় নিঃশ্বাস নিচ্ছে। তিহান হয়তো বহু কষ্টে নিজেকে সামলালো। বসা থেকে উঠে দাঁড়িয়ে খালেদা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মু, বাচ্চাকে কোলে নাও। খালেদা বেগম তিহানের কথা হয়তো বুঝল না, বলল, মানে?
কেন কোলে নিব? তিহান দাঁতে দাঁত পিষে বলল, নিতে বলেছি তো ওকে কোলে নাও। খালেদা বেগম আয়াতের কাছ থেকে সুখকে কোলে নিলেন। তিহান আর দেরি করল না, আয়াতের হাত শক্ত করে চেপে ধরে ওকে টেনে রুমে নিয়ে যেতে শুরু করে। আয়াত ভরে চিল্লিয়ে ওঠে, চিল্লিয়ে বলে, ছাড়ুন, ছাড়ুন বলছি, কি করছেন এইসব? তিহান ভাই ছাড়ুন। কিন্তু কেউ কিছু বলতে পারল না। সবাই ওদের দিকে এগিয়ে আসার আগেই তিহান আয়াতকে রুমে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিল। আয়াতের হাত দুটো শক্ত করে দরজার সাথে চেপে ধরে তিহান। ব্যথা না, এক প্রকার ভয়ে আয়াত কেঁদে উঠল। তিহান চোখ লাল করে তাকালো আয়াতের দিকে। চোখ মুখ থেকে যেন আগুন বের হচ্ছে তার। নিজের কপাল দিয়ে আয়াতের কপালে শব্দ করে বাড়ি মারল। এতে আয়াত ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। আয়াত কাঁদতে কাঁদতে বলে, ছেড়ে দিন আমাকে, ব্যথা করছে। তিহান নিজের বাঁধনটা আরো শক্ত করে বলে, তুই হয়তো জানিস আমি তোকে কি জিজ্ঞেস করতে যাচ্ছি। আয়াতের হঠাৎ করে কি হলো কে জানে, চোখ তুলে তিহানের দিকে তাকালো। কেমন জোর গলায় বলল, সুখ আমার আর আপনার সন্তান, এই কথা থেকে আপনার উত্তর খুঁজে নিন। তিহান হাত মুষ্টিবদ্ধ করে চোখ মুখ শক্ত করে আয়াতের দিকে তাকালো। ওর দুই বাহু চেপে ধরে গর্জে উঠে বলল, সুখ আমার সন্তান, এত বড় সিদ্ধান্ত তুই একা কিভাবে নিলি? তিহান হাত মুষ্টিবদ্ধ করে চোখ মুখ শক্ত করে আয়াতের দিকে তাকালো। ও দুই বাহু চেপে ধরে গর্জে উঠে বলল, এত বড় সিদ্ধান্ত তুই একা কিভাবে নিলি? কাকে জিজ্ঞেস করেছিস? মা হওয়ার বয়স তোর এখনো হয়েছে? নিজের শরীরের কথা কি ভুলে গিয়েছিলি? একে তো অল্প বয়স, তার উপর রক্তশূন্যতায় বেঁচে আছিস কি করে তুই? এই যে এত বড় একটা কাজ করে বসলি, আজ যদি কিছু একটা হয়ে যেত, যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় খারাপ কিছু হতো, তখন কি হতো? আয়াত হালকা মৃদু হেসে বলল, কি আর হবে, আমি মারা গেলে আপনি আমার থেকে সুন্দর একজন মেয়েকে বিয়ে করে নিতেন। কথাটা শোনা তেহানের দাঁত চিবিয়ে চিবিয়ে বলে, সুন্দরী মেয়ে বিয়ে করার শখ থাকলে তোর মতো কালো মেয়েকে কখনো বিয়ে করতাম না। সুন্দরী মেয়ে বিয়ে করতে চাইলে এতদিনে তোর জন্য সুন্দরী দেখে একজন সতীন নিয়ে আসতাম, বলেই রুম থেকে বের হয়ে যায়। আয়াত দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে সোজা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে পড়তে তা আবার মুছে নিল সে। তিহান আয়াতের রুম থেকে বের হয়ে কোনো দিক না তাকিয়ে সোজা রাবেয়া খাতুনের রুমে যায়। তিহানকে দেখে রাবেয়া খাতুন বললেন, আমি তোর কাছেই আসছিলাম দাদু ভাই। তিহান এগিয়ে যায় তার কাছে, চিল্লিয়ে বলে, এত বড় একটা কথা তুমি আমাকে বলো নাই কেন দাদি? কেন লুকিয়েছ আমার কাছ থেকে? আমি মানছি পরিবারের কারোর সাথে আমার যোগাযোগ ছিল না, কিন্তু তোমার সাথে ছিল। টাইম টু টাইম সব আপডেট আমি তোমার থেকে নিয়েছি। তাহলে এত বড় একটা কথা কেন বললে না? যখন ব্ল্যাক ডায়মন্ডের কথা জিজ্ঞেস করতাম তখন বলো নাই কেন যে ও প্রেগনেন্ট ছিল? কথাগুলো শুনে রাবেয়া খাতুন থতমত খেয়ে গেলেন। উনি বসা থেকে উঠে বললেন, তুই একটু শান্ত। আর কিছু বলার আগে তিহান গর্জে উঠল, বলল, তুমি আমাকে শান্ত হতে বলছো দাদি? এত কিছু হওয়ার পর আমি নিজেকে শান্ত রাখবো? তুমি যদি আমাকে সব কিছু বলতে আমি কি ফিরে আসতাম না? ওর জন্য কতটা কঠিন গিয়েছে দিনগুলো ভাবতে পারো? কতটা দরকার ছিল আমাকে ওর? তার ধারণা আছে তোমার? ওর শরীরের খবর কি তুমি জানো না? ডেলিভারির সময় যদি খারাপ কিছু হয়ে যেত, যদি বাচ্চাটার কিছু হয়ে যেত, তখন আমি ওকে মুখ কিভাবে দেখাতাম? তুমি ওর চোখে আমাকে খারাপ করে দিয়েছো দাদি। তোমাকে বিশ্বাস করে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম, আর সেই তুমি আমাকে এত বড় সত্যি থেকে লোকালে?
কিভাবে পারলে এটা করতে? আমার একটা ৮ মাসের বাচ্চা আছে আর আমি তা জানি না? তুমি কেন বললে না? বললে আমি কোনোদিন সরি বললে আমি কোনো দিক না তাকিয়ে সব কিছু ছেড়ে ছুড়ে ফিরে আসতাম। আমি ওই বাচ্চা মেয়েটাকে মুখ দেখাবো কি করে? ও যদি আমাকে বাবা বলে ডাকে তা আমি কিভাবে সহ্য করব? জাস্ট কল্পনা করো ব্ল্যাক ডায়মন্ড সেদিনগুলো কতটা কষ্টে কাটিয়েছে। আমি যদি থাকতাম ওর কষ্ট কমাতে না পারলেও সাহস দিতে পারতাম, ভরসা দিতে পারতাম যে আমি ওর পাশে আছি। কেন বললে না দাদি তুমি? জানো ওইখানে প্রতিটা দিন আমি কিভাবে কাটিয়েছি? তুমি জানো কতটা কষ্ট হয়েছে সব কিছু ছেড়ে থাকতে? কেন একটি বার বললে না দাদি? কেন? কথাগুলো শুনে রাবেয়া খাতুন চুপ হয়ে গেলেন। সে কি করে বোঝাবে? সে তো তিহানের ভালোর জন্যই এমন করেছে। দেশে থাকলে যে ওর বিপদ। তিহান রাগে গজ গজ করতে করতে নিঃশ্বাস নিতে থাকে। রাবেয়া খাতুন বললেন, আমি তোকে বলতে চেয়েছিলাম কিন্তু কিন্তু কি দাদি? বলতে চেয়েছিলাম এর মানে কি? বললে না কেন? তুই সব জানিস, তোকে সব কিছু বলে দিলে তুই দেশে চলে আসতি। আর দেশে আসলে আর কিছু বলার আগে তিহান হাত উঠিয়ে ওনাকে থামিয়ে দেয়। কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। রাবেয়া খাতুন অসহায় দৃষ্টিতে তিহানের যাওয়ার দিকে চেয়ে থাকলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা এলো। মাগরিবের নামাজ পড়ে আয়াত নিজ রুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরে গেল। তারপর সবার জন্য চা বসালো। পানিগুলো একটু গরম হতে সেখানে পরিমাণ মতো চা পাতা ঢেলে দিল। তারপর কেমন উদাসীন দৃষ্টিতে ফুটন্ত পানির দিকে তাকিয়ে রইল। জীবনের সব কিছু হঠাৎ করেই তার কেমন এলোমেলো হয়ে গেল। আজ এই মুহূর্তে এসে তার আফসোস হচ্ছে, ইস, সে দিন যদি তিহান ভাইয়ার কথা শুনে বিয়ের জন্য না করে দিত, আর সে রাতে যদি তিহান ভাইয়াকে না উস্কানি দিত, তাহলে হয়তো আজ এমন কিছুই হতো না। সেও আর বাকি 5টা মেয়ের মতো সুন্দর একটা জীবন কাটাতো, পাখির মতো উড়তো, যা মন চাইতো করতো, কিন্তু কিছুই হলো না। নিজের পায়ে নিজে কুড়াল মারার অর্থ আয়াত আগে বুঝতো না, কিন্তু আজ এই মুহূর্তে এসে সে হাড়ে হাড়ে বুঝতে পারছে কিভাবে সে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। কথাটা মনে পড়তে আয়াত নিজের পায়ের দিকে তাকায়, তারপর বড় করে দীর্ঘশ্বাস ফেলে। সে মানছে এখানে তার দোষ ছিল, কিন্তু তিহান ভাই যেটা করেছে সেটা একদমই ঠিক না। এভাবে পালিয়ে যাওয়া, কোনো যোগাযোগ না রাখা, এটা কি ঠিক? একটা বারও কি তার কথা চিন্তা করে নাই? হঠাৎ করে আয়াতের তিশার কথাগুলো মনে পড়ে। তিশা বলেছিল, দেখ আয়াত, এই বাচ্চাটা তোর জন্য, তোর আর অন্য কারো না। ওকে তুই জন্ম দিয়েছিস, শত কষ্ট সহ্য করেছিস তুই একা। অন্য কেউ তোর সাথে কষ্টের ভাগ নিতে আসে নাই। ওই তিহানকে ভুলেও সুখকে আদর করতে দিবি না। সুখকে তিহানের কাছ থেকে দূরে দূরে রাখবি। সুখ যেন ভুলেও ওই তিহানকে বাবা না বলে। এতদিন তুই কষ্ট পেয়েছিস, এখন ওই বেয়াদবটাকে কষ্ট দিবি। মেয়েকে কোলে না নিতে পারার কষ্ট ওকে জ্বালিয়ে শেষ করে দিবে। দেখিস, তুই ওই তিহানকে সবসময় ইগনোর করবি, কথা বলবি না। এটা মনে করবি তোর জীবনে তিহান নামের কেউ নেই। ওকে তিলে তিলে কষ্ট দিবি, বুঝিয়ে দিবি তোর আর সুখের কারোর প্রয়োজন নেই তার। তোরা মা মেয়ে একে অপরের জন্য যথেষ্ট। কথাগুলো মনে করে আয়াত নিজের হাত মুষ্টিবদ্ধ করলো, চোখ মুখ শক্ত করে বলল, ঠিক বলেছ আপু, ওনাকে ও কষ্ট পেতে হবে। এত সহজে ওনাকে সুখকে আদর করতে দিব না। সুখকে আদর করতে হলে ওনাকে কষ্ট পেতে হবে, অনুতপ্ত হতে হবে। এতদিন আমি কষ্ট সহ্য করেছি আর উনি নিজের জীবন এনজয় করেছে, কিন্তু আজ থেকে আমি আমার জীবন এনজয় করব আর উনি কষ্ট পাবেন নিজের সন্তানকে কাছে পেয়েও আদর করতে না পারার কষ্ট। হা 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 বলে আয়াত বাঁকা হাসে। তিশা মুখে হাত দিয়ে অনেক সময় নিয়ে কিছু ভাবলো। আজ বাড়িতে এত কিছু হলো অথচ আজিজুল সাহেবই নেই।
থাকবে কি করে? উনি তো কক্সবাজার গিয়েছে ওনার পুরনো বন্ধুদের নিয়ে। এক পা কবরে এখনো রং-ঢং করা বন্ধ হয় নাই। তিশা নিজের মোবাইল নিয়ে আকবর নামে সেভ করা একটা নাম্বারে কল করে। ৩-৪ বার কল করার পরও কল রিসিভ না হওয়াতে তিশা বেশ বিরক্ত হলো। মোবাইলটা ছুঁড়ে মারল সোফায়। এরপরই আকবর নামে সেভ করা নাম্বারটা থেকে কল আসে। তিশা মোবাইল হাতে নেওয়ার আগেই কল কেটে যায়। তিশা মোবাইল হাতে নেওয়ার পর আবার কল আসে, কিন্তু কল রিসিভ করার আগে আবার কল কেটে যায়। রাগে তিশার শরীর জ্বলে যাচ্ছে। পরে নিজে কল করলে অপর পাশ থেকে কল রিসিভ করা হয়। এক পুরুষের কণ্ঠে বলে, সরি ম্যাডাম, মোবাইলে টাকা নেই তাই মিস কল দিয়েছি। স্যারের জন্য চিন্তা করবেন না, স্যার অনেক ভালো এনজয় করছে, ওনার সাথে আমিও এনজয় করছি। ইয়া বড় সমুদ্রে আমরা সাঁতার কেটেছি, আর জানেন নৌকায়ও উঠেছি, সাথে অনেক কিছু খেয়েছি। আর ম্যাডাম, এখানে নারিকেলের পানির কথা কি বলবো বলুন, সেই সেই আর জানেন। তিশা আর কিছু শুনল না, কল কেটে দিল। তার মাথা ব্যথা শুরু হয়েছে আপাতত। একটা লোক এত কথা কিভাবে বলতে পারে? গাল, ঠোঁট, জিভ ব্যথা করে না? শুধুমাত্র কাজগুলো ওর মন মতো করতে পারে বলে এখনও চাকরিতে রেখেছে, না হলে কবে যে লাথি দিয়ে কোম্পানি থেকে বের করে দিত। তিশা দীর্ঘশ্বাস ফেলে সুখের দিকে তাকায়। সে নিচে বসে বসে খেলছে, হাতে টিভির রিমোট, যা বারবার মুখে দিচ্ছে আর থুতু লাগাচ্ছে। তিশা সুখের থেকে রিমোট নিয়ে ওকে কোলে তুলে নিয়ে বলে, সিসি, এইসব কি মুখে দাও তুমি? খাওয়ার জিনিস তো মুখে দিতে দেখি না। রিমোট নিয়ে নেওয়াতে সুখ কেঁদে উঠল। দোতলায় দাঁড়িয়ে এতক্ষণ সুখের দিকে তাকিয়েছিল তিহান। এক দৃষ্টিতে তাকিয়েছিল, ইচ্ছে করছে গিয়ে বুকের সাথে চেপে ধরতে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে আটকে রেখেছে, যেন চেয়েও সে পারছে না। কিন্তু সুখকে কান্না করতে দেখে আর দাঁড়িয়ে থাকলো না, সোজা হেঁটে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। আয়াত চা বানিয়ে এনে টেবিলের উপর রাখলো। সুখকে কাঁদতে দেখলে তিশাকে বলল, কাঁদছে কেন? রিমোট নিয়েছি তাই। আয়াত গিয়ে সুখকে কোলে নিল। চায়ের সাথে আনা বিস্কুট থেকে একটা বিস্কুট নিয়ে সুখের হাতে দিল, যার ফলে সুখের কান্না থেমেছে। তিহানকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে আয়াত বাঁকা হেসে সুখকে নিয়ে সোফায় বসে। তিহানও এসে আয়াতের একদম সামনে সোফায় বসে, দৃষ্টি রাখলো সুখের দিকে। তিশা চা নিয়ে তিহানকে বলল, তো কি করবি এখন? তিহান টেবিল থেকে চা নিয়ে পায়ের উপর পা তুলে বসে। এটা দেখে আয়াত মনে মনে ভেংচি কেটে বলে, এত বড় খবিশ একটা আমার হাতে চা নিয়ে খাচ্ছে, একটু লজ্জা করে না? ছ্যাঃ। তিহান চায়ে চুমুক দিতেই তার মন প্রাণ জুড়িয়ে যায়। আহা, কি শান্তি! এতদিন পর খেলো এমন চা। তিশা আবার বলল, কি করবি এখন? তিহান সুখের দিকে দৃষ্টি রেখেই বলে, মন্ত্রী হব। কথাটা শুনে আয়াত তিশা দুজনেই বিরক্ত হয়। তিশা বিড়বিড় করে বলে, আবার শুরু করেছে নাটক। আয়াত তিহানকে ঠেস মেরে বলে, যে ঠিক মতো বউ বাচ্চার দায়িত্ব নিতে পারে না, সে এসেছে এখন জনগণের দায়িত্ব নিতে। হাউ ফানি, হা 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 বলে নিজে নিজে শব্দ করে হেসে ওঠে। তিশা নিজেও ঠোঁট টিপে হাসে। তিহান চোখ মুখ শক্ত করে বলে, একদিন সব নিয়ে দেখিয়ে দিব, তখন দেখবি এই তিহান কি জিনিস। আয়াত কেমন করে হেসে বলল, আপনাকে দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমাদের। আপনি মন্ত্রী হন বা যাই হন, তাতে আমাদের মামের কিছু যায় আসে না, তাই না আম্মা? বলে হেসে সুখের দিকে তাকায়। সুখও মাথা তুলে মায়ের দিকে তাকালো, তারপর আবার তিহানের দিকে তাকালো। ওর দিকে কিছু সময় তাকিয়ে থেকে অস্পষ্ট সুরে ডেকে উঠে, বা বা। তিহান চায়ের কাপটা ঠোঁটে তোলার মুহূর্তেই শুনল সেই ডাক। বা বা শব্দটা এত কোমল, এত
অস্পষ্ট, তবু এত গাঢ় যে ভেতরটা এক মুহূর্তে কেঁপে উঠল। সময় যেন স্তব্ধ হয়ে গেল। চায়ের কাপটা ঠোঁটে পৌঁছেও থেমে গেল মাঝপথে। মেয়েটা সেই ছোট সুখ, যার জন্মের সময় সে পাশে থাকেনি, যার বছর কেটে গেছে তার অনুপস্থিতিতে, আজ তাকে বাবা বলে ডাকলো। তিহান যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। বুকের ভেতর জমে থাকা সব অপরাধবোধ এক ঝাটকায় জেগে উঠল। হাতে কাপ থাকলেও মনে হচ্ছিল ওটা যেন কোনো বোঝা, যা আর ধরে রাখা যাচ্ছে না। চায়ের কাপটা ধীরে ধীরে টেবিলে নামিয়ে রাখলো তিহান, চোখ দুটো স্থির সুখের দিকে, কিন্তু ভেতরটা দুলছে অনুশোচনায়। বাবা, এই ডাকটা তার পাওয়ার কথা ছিল অনেক আগেই। প্রথম হাঁটার সময়, প্রথম হাসিতে, প্রথম কান্নায় তার পাশে থাকার কথা ছিল, কিন্তু ছিল না সে। নিজেকে ক্ষমা করা এত সহজ নয়। বুকের গহীনে একটা প্রশ্ন বারবার ফিরে আসছিল, এই ডাক্তার আমি কি সত্যিই প্রাপ্য? তার চোখ ভিজে উঠল, ঠোঁটে ফুটে উঠল এক অস্ফুট হাসি, কৃতজ্ঞতার, লজ্জার, অপরাধবোধের, আর সবার ঊর্ধ্বে গিয়ে পিতৃত্বের। চুপচাপ এগিয়ে গিয়ে মেয়েটার কাছে বসে পড়ে তিহান। ধীরে ধীরে ওর ছোট হাতটা ধরে, কাপা গলায় ফিসফিসিয়ে বলে ওঠে, আমি ছিলাম না সুখ, কিন্তু এখন থেকে আমি আছি। সারা জীবন তোমার পাশে থাকবো, কথা দিলাম বাবা। সুখ কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল তিহানের দিকে। তিহান সুখের হাত ধরেছে দেখে আয়াত চোখ মুখ শক্ত করে ফেলল। এক ঝটকায় সুখের হাত ছাড়িয়ে নিল তিহানের হাত থেকে। সুখকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়, শক্ত কণ্ঠে বলে, খবরদার খবরদার দরদ দেখাতে আসবে না। আপনি আমার মেয়ের থেকে দূরে থাকবেন। ও আপনার মেয়ে না, আমি ওকে জন্ম দিয়েছি, একা মানুষ করেছি। আপনি ছিলেন না আমাদের মা মেয়ের কাছে, এখন এসে এইসব দরদ দেখাতে এলে আমরা গলে যাব? কখনো না। দূরে থাকবেন, আমার মেয়ের থেকে আপনি বাবা হওয়ার যোগ্য না, বলে সুখকে কোলে নিয়ে জায়গা ত্যাগ করে। তিহান ওদের যাওয়ার দিকে ছলছল নয়নে তাকিয়ে আছে। সুখ ও মায়ের কাঁধে মাথা রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিহানের দিকে। তিশা মৃদু হেসে চায়ের কাপটা টেবিলে রাখে, তারপর তিহানকে উদ্দেশ্য করে বলে, এটা তোর প্রাপ্য ছিল ছোট ভাই। কিছু করার আগে ভেবেচিন্তে করতে হয়, বুঝলি ভাই? তোর একটা ভুলের জন্য আয়াতের জীবনে কি কি বয়ে গেছে তা তুই কল্পনাও করতে পারবি না। এখন হঠাৎ করে তুই ফিরে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে ভাবলি? এত সহজ না। মেয়েকে কাছে পেয়েও তাকে ছুতে না পারা, আদর করতে না পারা, কোলে না নিতে পারার কষ্ট যন্ত্রণা তুই এখন হাড়ে হাড়ে টের পাবি। ভবিষ্যতের জন্য অল দ্য বেস্ট ব্রো, বলে তিশা চলে যায়। তিহান কিছু সময় নিজের জায়গায় স্থির থাকলো। পরে ওর মোবাইলে কল আসলে তিহান নিজের মোবাইলের স্ক্রিনে তাকায়। সেখানে ভেসে উঠেছে একটি নাম, মন্ত্রী। তিহান কল রিসিভ করে কানে ধরল, কিন্তু কিছু বলল না, চুপ থাকলো। অপর পাশ থেকে হাস্যোজ্জ্বল কণ্ঠে একজন পুরুষ বলল, ওয়েলকাম ব্যাক ফিউচার মন্ত্রী তিহান খন্দকার। কথাটা শুনে তিহান বাঁকা হাসলো, বলল, কাজটা ঠিক করলেন না মন্ত্রী সাহেব। যা হয়েছে সব তোর ভালোর জন্যই হয়েছে তিহান, দেখা কর, সব খুলে বলবো। তোর হাতে অনেক কাজ পড়ে আছে। তিহান কিছু না বলে কল কেটে দিল। তারপর আয়াতের রুমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, অনেক কঠিন শাস্তি দিয়ে দিলি না ব্ল্যাক ডায়মন্ড। তিহান কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। চুপচাপ হেঁটে চলে যায় বাড়ির পেছনের গ্যারেজে। গ্যারেজের ভেতরে ঢুকতেই চোখে পড়ে তার সেই প্রিয় কালো বাইকটা। অনেক দিন দেখা হয়নি, স্পর্শ হয়নি, তবু এখনো ঠিক আগের
মতোই ঠায় দাঁড়িয়ে আছে। দেখে এক অদ্ভুত শান্তি নেমে আসে ভেতরে। ঠোঁটে ফুটে ওঠে এক ক্লান্ত বিষণ্ণ কিন্তু হৃদয়ের গহীন থেকে আসা হাসি। ধীরে ধীরে এগিয়ে গিয়ে হাত বুলিয়ে দেয় বাইকের গায়ে। ধুলোবালিতে ঢাকা অবহেলিত একটা বস্তু যেন নিজের মতো করে অভিযোগ করছে, তুই কোথায় ছিলি এতদিন? তিহান একটু হাতড়িয়ে একটা পুরনো ছোট কাপড় পায়। তারপর ভালোবাসার যত্নে বাইকটাকে পরিষ্কার করতে থাকে, যেন বাইক না নিজের ভেতরে জমে থাকা অপরাধ, কষ্ট, অনুশোচনা সব মুছে ফেলার চেষ্টা করছে। ধুলো উঠছে কিন্তু ওর চোখে পানি জমছে। পরিষ্কার করতে করতে হঠাৎ হাত থেমে যায় বাইকটির সামনের ঠিক হেডলাইটের একটু উপরে ছোট করে একটা কোণে একটি নাম লেখা, আয়াত। আজ থেকে ঠিক 3 বছর আগে তিহান আজিজুল সাহেবের সাথে যুদ্ধ করে টাকা নিয়ে নিজের পছন্দের এই বাইকটা কিনেছিল। যেদিন কিনেছে সেদিনই বন্ধুদের সাথে বাইক রাইডে চলে গিয়েছে। এরই কিছুদিন পর দুপুরের দিকে তিহান বাইক নিয়ে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সে আয়াতকে দেখতে পায়, যে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল একা একা। তিহান ওকে দেখে বাইক থামায়। তিহানকে দেখে আয়াত নিজেও দাঁড়িয়ে যায়। তিহান মাথা থেকে হেলমেট খুলে আয়াতকে উদ্দেশ্য করে বলে, তুই আজ একা কেন? তোর বান্ধবী কই? আয়াত বলল, টিয়া ফেনি ওর দাদুর বাড়িতে গিয়েছে, সেখানে থাকবে কিছুদিন। ওহ, আয় বাইকে ওঠ। আয়াত এগিয়ে গেল তিহানের দিকে, কিন্তু বাইকে উঠল না। বাইকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো। তা দেখে তিহান বলল, কি হলো, ওঠ তাড়াতাড়ি, লেট হচ্ছি। আয়াত মাথা ডানে বামে নাড়িয়ে বলল, না না, উঠবো না। তিহান কপালে ভাঁজ ফেলে বলল, কেন উঠবি না? আয়াত নিজের ঠোঁট ভিজিয়ে বলল, সেদিন তিশা আপু মোবাইলে একটা নিউজ দেখিয়েছিল যেখানে দুজন ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তো তাই আমার ভয় করছে। কথাটা শুনে তিহান বলদ হয়ে যায়, দাঁত চিবিয়ে বলে, এই জন্য বলি ওই তিশার সাথে মিশবি না। তোকে ভালো কথা শিখাবে না, সব উল্টাপাল্টা জিনিস শিখাবে। আয়াত শুকনো ঢোক গিলে বলল, আপনি চলে যান, আমি হেঁটে হেঁটে চলে যাব। এখন এটা কি করে হয়? তিহান তো ওকে আজ নিজের সাথে নিয়েই যাবে। তিহান আয়াতকে ভরসা দিয়ে বলল, কিছু হবে না, আমি তো আছি, তাই না? আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না, আয়। আয়াত মুখ তুলে তিহানের দিকে তাকালো, বলল, সত্যি কিছু হবে না তো? না, হবে না, আয়। মরলে দুজন একসাথে মরবো, বাঁচলে দুজন একসাথে বাঁচবো। কথাটা মনে ধরল আয়াতের, তাই মুখে হাসি রেখে এগিয়ে গেল তিহানের কাছে। তিহান যত্ন করে হেলমেটটা আয়াতকে লাগিয়ে দিয়ে পেছনে বসতে বলল। তিহানকে হেলমেট পরতে না দেখে আয়াত বলে, তিহান ভাইয়া, আপনার হেলমেট কই? হেলমেট একটাই আছে আমার কাছে। কথাটা শুনে আয়াত নিজের হেলমেট খুলে ফেলল। তা দেখে তিহান বলল, এখন হেলমেট কেন খুলে ফেললি? আয়াত বলল, আপনি না বললেন বাঁচলে একসাথে বাঁচবেন, মরলে একসাথে মরবেন? তিহান ভুরু কুঁচকে বলে, তো এখানে হেলমেটের কি সম্পর্ক? সম্পর্ক আছে, শুনুন। আল্লাহ না করুক যদি এখন বাইক চালাতে গিয়ে কিছু হয়ে যায়, তখন আমার হেলমেট থাকার কারণে আমি বেঁচে গেলাম, আর আপনার হেলমেট না থাকার কারণে আপনি মারা গেলেন, তাহলে কিভাবে হলো? আমি তো বেঁচে গেলাম, তাই না? তাহলে কিভাবে একসাথে বাঁচবো? বলে দুই ভুরু উঁচায় তিহানের দিকে তাকিয়ে। তিহান হা হয়ে কিছু সময় আয়াতের দিকে তাকিয়ে থাকলো। তারপর ওর মাথায় গিট্টু মেরে বলে, তোকে এত দূর পর্যন্ত মাথা খাটাতে কে বলেছে? চুপচাপ হেলমেট পর। বলে হেলমেটটা আয়াতের দিকে এগিয়ে দেয়। আয়াত পরবে না বলে হেলমেটটা আবার তিহানের দিকে ফিরিয়ে দিল। তিহান কিছু সময় ওর মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর হালকা হেসে হেলমেটটা জায়গায় রেখে দিল। বাইক স্টার্ট করে আয়াতকে উদ্দেশ্য করে বলে, শক্ত করে ধর ব্ল্যাক ডায়মন্ড। আয়াত নিজের দুই হাত দিয়ে তিহানের পেট জড়িয়ে ধরল শক্ত করে। তিহান বাইক স্টার্ট দিতে গিয়েও কেমন থেমে গেল। আয়াতের স্পর্শ পেয়ে যেন পুরো শরীরে যেন এক ঝটকা খেলো।
মাথা নিচু করে একবার তাকালো আয়াতের হাতের দিকে, যে হাত তাকে শক্ত করে চেপে ধরেছে। তিহান মনে মনে হাসলো, তারপর বাইক স্টার্ট করে শো শো করে বাইক চালাতে শুরু করলো। বাতাসের কারণে আয়াতের খোলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। আয়াত আরো শক্ত করে ধরে। তিহান চিল্লিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলে, কিরে ব্ল্যাক ডায়মন্ড, কেমন লাগছে? আয়াত একগাল হেসে চিল্লিয়ে বলে, অনেক ভালো লাগছে তিহান ভাইয়া। বাইক এসে বাড়ির সামনে থামে। তিহানের আগে আয়াত বাইক থেকে নামে। চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। আয়াত তিহানকে উদ্দেশ্য করে মন জুড়ানো হাসি দিয়ে বলে, তিহান ভাইয়া, অনেক ভালো লেগেছে। এইভাবে মাঝে মধ্যে আমাকে স্কুল থেকে নিয়ে আসবেন। তিহান বাইক থেকে নামতে নামতে বলে, তুই বললে সারা জীবন তোকে বাইকে নিয়ে ঘুরবো। কথাটা শুনে আয়াতের চোখ দুটো খুশিতে চকচক করে উঠে বলে, সত্যি বলছেন তিহান ভাইয়া? তিহান তাকালো আয়াতের চেহারার দিকে। গায়ের রংটা অতি শ্যামলা, কিন্তু বলতে হবে চোখ দুটো অসম্ভব মায়াবী, আর চেহারাতে অসম্ভব মায়া আছে। তাকালে আর চোখ ফেরাতে মন চায় না। তিহান মৃদু হেসে বলল, তুই চাস তোকে সারা জীবন বাইকে নিয়ে ঘোরাঘুরি করি? আয়াত দ্রুত গতিতে উপর নিচ মাথা নাড়ায়। হ্যাঁ, সে চায়। তিহান বুকে হাত বেঁধে বলল, কথাটা বুঝে বলছিস নাকি এমনি বলছিস? তিহানের কথা আয়াত ঠিক বুঝল না। তিহান আর কিছু না বলে সোজা হাঁটলো বাড়ির দিকে। আয়াত নিজেও গেল তিহানের পেছন পেছন। এর পরের দিন বিকালের দিকে আয়াত সেজেগুজে বাড়ি থেকে বের হয়েছে। তারপর আস্তে আস্তে বাড়ির গ্যারেজের দিকে এগিয়ে যায়। সেখানে তিহানের বাইকটা রাখা। উদ্দেশ্য একটা, বাইকটার সাথে ছবি তুলবে আর টিয়াকে পাঠাবে, সাথে বানিয়ে বানিয়ে এটা সেটা বলবে। মোবাইলটা আবার তার নাতিশার কাছ থেকে নিয়ে এসেছে। আয়াত হেসে বাইকটার দিকে এগিয়ে যায়। আয়াত বাইকটাকে ভালো করে দেখে, যা সম্পূর্ণ কালো তার মতো। না না, এটা সে বলছে না, তিহান বলেছিল কাল বিকালে। আয়াত সে কথা ইগনোর করলো। মোবাইলের ক্যামেরা অন করে বাইকের সাথে বেশ স্টাইল দিয়ে দিয়ে অনেকগুলো ছবি তুলল। সে আরেকটু বড় হলে বড় আব্বুকে বলে সেও একটা বাইক কিনবে। মনে মন ঠিক করে রাখলো এটা। আয়াত বাইকের সিটে উঠে বসলো। সে খেয়ালই করে নাই তার সামনে কেউ একজন বুকে হাত বেঁধে তার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াত বাইকে বসে হাজারটা ছবি তুলে নিল। তারপর বাইকে বসে বসে ছবিগুলো দেখতে লাগলো। তিহান চুপচাপ এসে আয়াতের পাশে দাঁড়ালো। সেও মোবাইলে উকি দিয়ে দেখতে লাগলো ছবিগুলো। আয়াত মাথা তুলে তাকাতেই তিহানকে দেখে ভয়ে চিল্লিয়ে উঠে বাইক থেকে পড়তে পড়তে তিহান শক্ত করে ধরে ফেলে। আয়াত শুকনো ঢোক গিলে বলল, আপনি এখানে কি করছেন? আপনি না ঘুমাচ্ছিলেন? ঘুমাবো কি করে? আমার বাইকের উপর তো কারোর নজর পড়েছে দেখছি। আয়াত নেমে এলো বাইক থেকে, বলল, আর একটু হলে তো পড়ে যেতাম। ভূতের মতো এসেছেন কেন? সে কথা বাদ দে। এটা বল, কার অনুমতি নিয়ে তুই বাইকের সাথে ছবি তুলছিস? বাইকে কি তোর নাম লেখা আছে? আয়াত চোখ মুখ কুঁচকে বলল, কেন, ছবি তুলতে হলে কি বাইকের নাম থাকতে হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কথাটা গায়ে লাগলো আয়াতের। মনে মনে কিছু ভেবে তিহানকে ভেংচি কেটে জায়গা ত্যাগ করে। তিহান আয়াতের যাওয়ার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইল। এর পরের দিন সকালের ঘটনা। তিহান নিজের হাতের আঙুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে গ্যারেজের দিকে যাচ্ছিল। ঠিক এমন সময় আয়াতকে নিজের বাইকের দিকে ঝুঁকে থাকতে দেখে সে দাঁড়িয়ে যায়। আয়াত তিহানের বাইকের সাথে কিছু করছে, এটা সে নিশ্চিত। তাই সে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে গেল আয়াতের দিকে। গিয়ে দাঁড়ালো একদম আয়াতের পেছনে। ওর মাথার উপর দিয়ে উকি দিয়ে যা দেখলো তাতে তিহানের চোখ দুটো ডিমের মতো বড় বড় হয়ে যায়। তিহান রাগে চিল্লিয়ে বলে, আমার বাইকের সাথে এটা তুই কি করলি, ব্ল্যাক ডায়মন্ডের বাচ্চা? তিহানের চিল্লানি শুনে আয়াতের হাত থেকে কাটা কম্পাসটা পড়ে যায়। সেটা দিয়ে আয়াত তিহানের বাইকে নিজের নামটা লিখছিল। আয়াত পেছন ফিরে তিহানের দিকে তাকায়, শয়তানি হাসি দিয়ে বলেন, নিন, এখন বাইক
বাইকটা আমার, কারণ বাইকে আমার নাম লেখা আছে। রাগে তিহানের পুরো শরীর রিরি করে উঠল। আয়াতকে সরিয়ে নিজের বাইকটা ভালো করে দেখতে থাকে। বাইকের একটু উপরে ছোট করে লেখা আয়াত, আবার তার একটু নিচে ছোট ছোট করে ইংরেজিতে লেখা প্রপার্টি অফ আয়াত, ডোন্ট টাচ। লেখাটা দেখে তিহান হতভম্ব। তার কি বলা উচিত, কি করা উচিত তা মাথায় ঢুকছে না। কিছু সময় নামটার দিকে তাকিয়ে থাকে, তারপর আয়াতের দিকে তাকালো, যে তার দিকে বিজয়ী হাসি দিয়ে তাকিয়ে আছে। তিহান ওর দিকে কিছু সময় তাকিয়ে থেকে ফোঁস করে শ্বাস ছাড়লো। তারপর বাইকে উঠতে উঠতে বিড়বিড় করে বলল, যত ইচ্ছা হেসে নে তুই, একটু বড় হ, তারপর এই তিহানকে হাড়ে হাড়ে চিনবি। তিহানকে বিড়বিড় করতে দেখে আয়াত বলল, কিছু বলছেন নাকি তিহান ভাই? তিহান খানিকটা হেসে আয়াতের দিকে ঝুঁকে বলল, বাইকটার প্রেমে এতই পড়লি যে ওটাকে নিজের প্রপার্টি বানাইয়া নিলি, কিন্তু বাইকের মালিককে প্রপার্টি বানানোর কথা একবারও ভাবলি না ব্ল্যাক ডায়মন্ড? কথাটা শুনে আয়াত ড্যাব ড্যাব চোখে তিহানের দিকে তাকিয়ে রইল। তা দেখে তিহান মৃদু হাসল। আয়াতের পাশ কেটে বাইক নিয়ে শো শো করে চলে গেল। আয়াত বোকার মতো ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমান অতীতের কথা স্মরণ হতে তিহানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আয়াতের নামটাতে যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়, তারপর বাইকটাকে ভালো মতো মুছে সেটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। চারদিক কড়া নিরাপত্তা, বাড়ির মূল ফটক থেকে শুরু করে বসার ঘর পর্যন্ত দাঁড়িয়ে আছে অস্ত্রধারী দেহরক্ষীরা। তাদের চোখে মুখে স্পষ্ট সতর্কতা। কেউ কথা না বলছে না, কারো হাতে মোবাইল নেই, পকেটে ঠাসা গ্লাস গ্লক পিস্তলের চাপ। মন্ত্রীর রায়হান ইমতিয়াজের বাড়ির সামনে এসে তিহানের বাইকটা এসে থামলো। তিহান বাইক থেকে নেমে বাড়ির গেটের দিকে এগিয়ে যেতেই বাড়ির দারোয়ান দুই পাশে করে বড় গেটটা খুলে দেয়। তিহান কোনো দিক না তাকিয়ে সোজা হাঁটলো বাড়ির দিকে। চোখ মুখ শক্ত, তার হাত মুষ্টিবদ্ধ দেখেই বোঝা যাচ্ছে বেশ মেজাজে আছে সে। ডাইনিং এর সঙ্গে লাগোয়া বড়সড় বসার ঘর, একটি লোহার পাওয়ার টেবিল, চারপাশে ভারী কাঠের চেয়ার। টেবিলের ওপর রাখা চায়ের কাপ থেকে গরম ধোঁয়া উঠছে। ঘরের মধ্যে কড়া বাতির আলো, আর চারপাশে অসহ্য নিস্তব্ধতা। তিহান চুপচাপ বসে আছে মন্ত্রী রায়হান ইমতিয়াজের সামনে, কিন্তু তার চোখ জ্বলছে প্রশ্নে। বাড়ির কাজের লোক এসে টেবিলে চা রেখে গেল। মন্ত্রী রায়হান ইমতিয়াজ এক কাপ চা নিয়ে তিহানকে ও বলল নিতে। তিহান নিল না, শক্ত কণ্ঠে বলল, আপনি সব জানতেন, তবু আমাকে কিছুই বলেননি কেন? মন্ত্রী রায়হান ইমতিয়াজ গরম চায়ে এক চুমুক দিয়ে বলেন, বললে তুই দেশে ফিরে আসতি, আর ফিরলে আজ এই টেবিলে তোকে বসিয়ে কথা বলার সুযোগ পেতাম না। তিহানের কণ্ঠে এক পশলা আগুন। ফিরতাম, হ্যাঁ ফিরতাম। নিজের স্ত্রী সন্তান জন্ম দিচ্ছে, আমি তখন 1000 মাইল দূরে। কিভাবে মেনে নেব এই অবিচার? আপনার জন্য আমি আজ ওদের চোখে খারাপ হয়ে গেলাম। কিভাবে পারলেন এমন কাজ করতে? আমার একটা মেয়ে আছে, বুঝতে পারছেন আপনি? সে মেয়েটা আমাকে বাবা বলে ডেকেছে, এটা আমি কিভাবে মেনে নিব? আমি কি বাবা হওয়ার যোগ্য? আমি ওকে চেয়েও ছুঁতে পারছি না, কেন জানেন? কারণ সে অধিকার নেই আমার, আমি হারিয়ে ফেলেছি। আমি বাচ্চা মেয়েটার চোখের দিকে তাকাতে পারি না লজ্জায়। আর আমার ব্ল্যাক ডায়মন্ড, আমি ভাবতেও পারছি না ওর কথা, বিশ্বাস করতে পারছি না ও আমার সন্তানের মা। ও একা একা আমার সন্তানকে জন্ম দিয়েছে, একা মানুষ করেছে, আর আমি থেকেও ওদের জন্য কিছু করতে পারি নাই। আমি লাস্টের কথাগুলো তিহান আর বলতে পারল না। গলার মধ্যে যেন কিছু আটকে আসছে, শব্দগুলো কেঁপে কেঁপে
আসছিল তার। মন্ত্রী রায়হান ইমতিয়াজ তিহানের এমন অবস্থা দেখে মৃদু হাসে, চায়ের কাপটা টেবিলে রেখে তিহানকে উদ্দেশ্য করে বলে, তোর অনুপস্থিতিতে তোর পরিবারের নিরাপত্তার দায়িত্ব আমি নিয়েছিলাম। তোর বউ যখন গর্ভবতী হলো, আমরা তখন থেকেই ওকে নজরে রেখেছিলাম। আমার লোকেরা তোদের বাড়ির আশেপাশে ছায়ার মতো ঘুরে বেড়াতো, কারণ আমি জানি ওদের কিছু হলে তুই শেষ। তোকে বলতে পারছিলাম না কথাটা, পরিস্থিতি এমন ছিল। ওর রক্তশূন্যতা নিয়ে চিন্তায় ছিলাম। ডেলিভারির সময় রক্তের খুব অভাব ছিল। তোদের পরিবারের পক্ষে রাতারাতি রক্ত জোগাড় করা সম্ভব ছিল না। তখন আমার লোকেরাই হসপিটালে গিয়ে রক্তের ব্যবস্থা করে। ওই রাতে আমি ঘুমাইনি। একটা মেয়ে যেন মরে না যায়, একটা সন্তান যেন পৃথিবী দেখে, সেজন্য আমি রাজনীতির বাইরে গিয়ে মানুষ হয়েছিলাম। আমি ইলেকশন নিয়েও কখনো এতটা চিন্তিত ছিলাম না যতটা সেদিন তোর বউয়ের ডেলিভারির সময় হয়েছিলাম। যখন শুনেছিলাম মা ও বাচ্চা দুজনই সুস্থ আছে, তখন গিয়ে আমি নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। তুই দেশে থেকে যা যা করতি তা আমি করে দিয়েছি, কারণ আমি জানি তোর ব্ল্যাক ডায়মন্ড তোর জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন তুই এটা বলতে পারিস তোকে কেন জানাইনি। তুই জানিস তোর নামে দেশীয় টাকা পাচারের মামলা দিয়েছে আমাদের বিপক্ষ দল। আর টাকার পরিমাণ কতটা তুই ভালো করে জানিস। যেহেতু তোকে ফিউচারে মন্ত্রী বানানোর দায়িত্ব নিয়েছি, সেহেতু তোর নামে কোনো অভিযোগ যেন জনগণ না শোনে। তুই আমার পছন্দের উত্তরসূরি। আমি চেয়েছি তোকে ভবিষ্যতের জন্য রক্ষা করতে। জনগণ তোকে চোর খুনি ভাবতো, যা আমাদের ভবিষ্যতের জন্য হুমকি। তোকে পুলিশ অ্যারেস্ট করতে না পারে, তাই তোকে কয়েকদিনের জন্য দেশ ছেড়ে চলে যেতে বলেছি। কিন্তু শুধু একটা না, তুই জানিস আমাদের পরিচিত কত শত পুলিশ আছে, তাদের মধ্যে থেকে বলেছে শুধু টাকা না, তোর নামে মার্ডার কেসও আছে, তাও একটা দুইটা না, 5টা। ঘটনা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে প্রমাণ ছাড়া আমার কিছুই করতে পারছিলাম না। সেই মুহূর্ত তোকে দেশে রাখা ঠিক না, কারণ এটা ভবিষ্যতের জন্য হুমকি। আমার সব মেহনতে পানি পড়তো, তাই আমি সময় নিয়ে সব কিছু সামলিয়েছি। তুই জানিস বিপক্ষ দল তোর উপর কতটা ক্ষেপে আছে, কারণ তুই নিজের বুদ্ধি দিয়ে তাদের অনেক প্ল্যান ভেঙে চুরমার করে দিয়েছিস। তারা জানে ভবিষ্যতের জন্য তুই হুমকি, তাই তোকে সরানোর জন্য, জনগণের মাঝে তোকে খারাপ করার জন্য এমন চাল চালিয়েছে। তোর জন্য সুখের খবর, তোর মেয়ে বেঁচে আছে, তোর ব্ল্যাক ডায়মন্ড বেঁচে আছে। তুই দেশে ফিরতে পেরেছিস, কারণ বিপদ কেটে গেছে, সকল মামলা আমি উঠিয়ে নিয়েছি। কিন্তু তখন যদি ফিরতি, তোদের রক্তে রাস্তা রাঙিয়ে দিত শত্রুরা। তিহান নিশ্চুপ, সে 2 হাত হাঁটুর উপর রেখে নিচে ফ্লোরের দিকে তাকিয়ে আছে, চোখ মুখ এখনো শক্ত। তিহান মাথা তুলে মন্ত্রীর দিকে তাকালো, বলল, আমি জানতে চাই কারা আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। নাম কি তাদের? মন্ত্রী রায়হান ইমতিয়াজ তিহানকে শান্ত হতে বলে, দেখ, যারা যারা এই সব করেছে সবাইকে আমাদের লোকেরা ধরেছে। তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না। তুই শুধু এটা মনে রাখ, সামনে আমাদের ইলেকশন, আর যে করে হোক জিত আমাদেরই হতে হবে। তাই তোকে সে হিসাবে প্রস্তুত হওয়ার অনুরোধ রইল। যা করবি চোখ কান খুলে করবি। জনগণের চোখে তোকে ভালো হতে হবে, কারণ ওরাই আমাদের শক্তি। তিহান কথাটা শুনে চুপচাপ উঠে দাঁড়ালো। মন্ত্রীকে উদ্দেশ্য করে বলল, পুরো 1 সপ্তাহ আপনি আমার সাথে কোনো যোগাযোগ করবেন না। আমি সম্পূর্ণ বাড়িতে থাকতে চাই। সবকিছু ঠিক করতে হবে, না হলে কোনো কাজে আমার মন বসবে না। মন্ত্রী মেনে নিলেন তিহানের কথা। তিহান আর কিছু না বলে চলে যেতে লাগলে মন্ত্রী রায়হান ইমতিয়াজ বলে ওঠে, যে
মেয়েকে ছোট ছোট বলে দূরে সরিয়ে রাখতি। সে মেয়ে এখন তোর সন্তানের মা, তোর থেকে এটা আশা করি নাই তিহান। নিজেকে কন্ট্রোল করতে শেখ। তিহান কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল বাড়ি থেকে। সে এটা ভেবেই কুল পাচ্ছে না সেদিন আয়াত ওষুধগুলো কেন খেলো না, আর সে কি করে জানবে ওইগুলো কিসের ঔষধ। আয়াতের তো জানার কথা না। তিহান আর কিছু ভাবতে পারল না। সময় হলো কোনো একদিন এই প্রশ্নের উত্তর জেনে নিবে। আজ শুক্রবার, তাই সবাই আজ বাড়িতে আছে। রাতের দিকে আজিজুর সাহেব এসেছিলেন। সবাই ভেবেছে তিহানকে দেখলে উনি বেশ রাগারাগি করবে, বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু এমন কিছুই হলো না। উল্টো তিহানকে দেখে বলল, ফিরে আসলে দেখে খুশি হলাম। ব্যাস, এই একটা কথা যেন সবাই হতবাক। আজিজুর সাহেবের এমন ব্যবহার কেউ হজম করতে পারল না ঠিকভাবে। সকাল সকাল সবাই নাস্তা করলেও তিহান এখনো করে নাই। সে ঘুমাচ্ছে, কেউ তাকে ডাকার প্রয়োজনও মনে করে নাই। খালেদা বেগম ছোট বাটিতে সুখের জন্য খিচুড়ি বেড়ে নিলেন। সুখের সব কাজ খালেদা বেগম নিজে একা করে। আয়াত প্রথম কয়েক মাস সুখের খেয়াল রাখলেও এখন গাছাড়া হয়ে গেছে। সবকিছু সে খালেদা বেগমের উপর ছেড়ে দিয়েছে। খালেদা বেগমও আয়াতকে কিছু বলে না। মেয়েটা নিজেই তো বাচ্চা, সে কিভাবে আর এক বাচ্চাকে সামলাবে। খালেদা বেগম খিচুড়ি নিয়ে ড্রয়িং রুমে গেলেন। দেখে আয়াত সোফায় পা তুলে বসে আছে, আবার তার কোলে সুখ বসে আছে। দুই মা মেয়ে টিভিতে বসে মোটু পাতলু কার্টুন দেখছে। খালেদা বেগম এসে ওদের পাশে বসলেন, খিচুড়ি নেড়েচেড়ে ঠান্ডা করতে লাগলেন। তারপর আয়াতের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, সুখকে দে দেখি, খাইয়ে দি। আয়াত খালেদা বেগমের কোলে সুখকে দিতে দিতে বলে, কেন এত কষ্ট করো? সুখ তো এক চামচও মুখে নেয় না, সব বমি করে ওয়াক ওয়াক করে ফেলে দেয়। খালেদা বেগম সুখকে নিজের কোলে বসাতে বসাতে বলে, না খেলেও দিয়ে দিয়ে অভ্যাস করতে হবে। কিছু না খাওয়ালে পরে আর খেতে চাইবে না। দুধ বন্ধ করলে তখন জ্বালিয়ে মারবে। আয়াত কিছু বলল না, সে টিভির দিকে দৃষ্টি রাখল। খালেদা বেগম এক চামচ খিচুড়ি নিয়ে সুখের সামনে ধরতে সুখ মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। সে খাবে না। খালেদা বেগম জোর করে খিচুড়ি মুখে দিলে সুখ জিভ দিয়ে ঠেলে সব খিচুড়ি ফেলে দেয়। প্রতিদিনই মেয়েটা এমন করে। আয়াত তা দেখে বলে, জোর করো না আম্মু, খেতে না চাইলে রেখে দাও, জোর করে খাওয়ালে সমস্যা হবে, গলায় আটকে যাবে। খালেদা বেগম সুখের দিকে চোখ রাঙিয়ে তাকালেন, বললেন, কি সমস্যা? খেতে চাও না কেন? কত ভালোবেসে তোমার জন্য খিচুড়ি বানায় তা তুমি জানো? আমার মন রক্ষার্থেও তো খেতে পারো, তাই না? সুখ গোল গোল চোখে তাকিয়ে রইল দাদির দিকে। খালেদা বেগম আরও জোর করে খাওয়াতে চাইলে প্রতিদিনের মতো সুখ বমি করে সব ফেলে দেয়, তারপর কান্না জুড়ে দেয়। তা দেখে আয়াত সুখকে নিজের কোলে তুলে নেয়। খালেদা বেগমকে উদ্দেশ্য করে বলল, আর নামও অনেক হয়েছে, ওর খাওয়ার জন্য আরও অনেক দিন সময় পড়ে আছে। জোর করে খাওয়ালে পরে অসুস্থ হয়ে গেলে তখন খাওয়ানোর দরকার নাই। না খাওয়ালে আর কয়দিন পর তোর মেয়ে কঙ্কাল হয়ে যাবে। এমনিতে মা মেয়ে যে রোগা। আয়াত কেমন করে হেসে বলল, সে আপনাদের কারণে আম্মু, আপনারাও দায়ী এইসবের জন্য। চলো মাম্মা, তোমাকে মুখ মুছে দিই, আর খেতে হবে না বলে সুখকে নিয়ে উঠে চলে যায়। খালেদা বেগম ছলছল চোখে আয়াতের দিকে তাকিয়ে রইল। মেয়েটা তো মিথ্যা কিছু বলে নাই। ওনার চোখ ভিজে উঠল। কেন জানি সিঁড়িতে দাঁড়িয়ে এইসব শুনল ও দেখল তিহান। আয়াতকে চলে যেতে দেখে পিছন ডাকে। তিহানের ডাক শুনে আয়াত দাঁড়িয়ে যায়। তিহান নিজের পকেটে দুই হাত ঢুকিয়ে আয়াতের দিকে এগিয়ে যায়, ওর সামনাসামনি চোখে চোখ রাখে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।